আবেগের অন্য একটি নাম কিশলয়। দেশ বিদেশের মন ভালো করা নানান গল্পের ঝুড়ি। থাকছে ভয়, ভালোবাসা, শ্রদ্ধা, থাকছে রোমাঞ্চ, রহস্য ও আরও অন্যান্য সম্ভার। সাথে থাকছে আমাদের অদম্য চেষ্টা ও ভালোবাসা। নানান মন ভরা গল্প শুনতে জুড়ে থাকুন আমাদের সাথে, কিশলয়ের সাথে। আজ আমরা আপনাদের সামনে পরিবেশন করব বিখ্যাত সাহিত্যিক জুল ভার্নের লেখা উপন্যাস জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থের প্রথম পর্ব। তবে শুরু করছি। জার্মানির হামবার্গে কনিগস্ট্রাস স্ট্রিট নামে যে রাস্তাটা আছে, সেইখানে পুরনো একটা ছোট বাড়িতে থাকতেন অধ্যাপক লিডেনক। লিডেনক আমার কাকা। কাকামণির কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত হয়ে উঠতে চাই না। রসায়ন, ভূতত্ত্ব আর ধাতুবিজ্ঞানে নিত্য নতুন গবেষণা করে অধ্যাপক লিডেনককে যে কী পরিমাণ বিখ্যাত করেছিলেন, আজকে তার আর কোনো বিশদ বিবরণ দেওয়ার প্রয়োজন নেই। যখনকার কথা বলতে এসেছি তখন কাকামণির বয়স 50-এর মতো। কিন্তু এত বয়স হলে কি হবে, উৎসাহ উদ্দীপনা তার বিন্দুমাত্র কম ছিল না যুবকদের চেয়ে। ভূতত্ত্ব পড়তে আমার ভালো লাগতো বলে কাকামণি নিজে আমাকে পড়ানোর ভার নিয়েছিলেন। তার ফলে অল্প কয়েকদিনের মধ্যেই অধ্যাপক লিডেনকের সহকারী বলে পণ্ডিত মহলে আমার নাম ছড়িয়ে পড়েছিল। আমি আর কাকামণি ছাড়া সেই পুরনো বাড়িটায় থাকতো অনেক দিনের পুরনো ঝি বুড়ি মার্থা আর কাকামণির ধর্মকন্যা গ্রোবেন। গ্রোবেন অবশ্য হোস্টেলে থেকে পড়াশোনা করত, কিন্তু সপ্তাহ শেষে একবার করে তার বাড়ি আসাটা যেন নিয়ম হয়ে গিয়েছিল। সেদিন ছিল সোমবার, 15ই মে। কড়া করে এক কাপ কফি তৈরি করে বসেছি। এমন সময় দেখতে পেলাম কাকামণি হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন, হাতে একটা মোটা বই। কোনো দিকে দৃষ্টিপাত না করে কাকামণি সোজা পড়ার ঘরে গিয়ে ঢুকলেন। হাতের ছড়িটা এক কোণে ছুঁড়ে ফেলে দিয়ে টুপিটা আশ্রে ফেলে দিলেন টেবিলের উপর। তারপর আমায় ডাকতে শুরু করে দিলেন, অ্যাক্সেল, অ্যাক্সেল। কাকামণির হইচই করা স্বভাব জানতুম বলে কফির কাপটা হাতে নিয়েই তাড়াতাড়ি পড়ার ঘরে এসে ঢুকলাম। পড়ার ঘর না বলে ওটাকে জাদুঘর বলাই উচিত। পৃথিবীর সমস্ত খনিজ পদার্থের নমুনা সে ঘরে থাকে। কাকামণির সংগ্রহের বাতিক সারা জার্মানিতে প্রসিদ্ধ ছিল। ঘরে ঢুকে দেখতে পেলাম ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে কাকামণি সেই মোটা বইটা নাড়াচাড়া করতে করতে তৃপ্তির সুরে বলছেন, আহা, কি চমৎকার বই। কাকামণির মাথায় যে খানিকটা ছিট ছিল এ কথা অন্য কেউ না জানলেও আমি জানতাম। পণ্ডিতদের অমন হয়েই থাকে। কিন্তু তবু আমি একটু অবাক হলাম। কেউ যা পড়তেও পারেনি তেমনই দুষ্প্রাপ্য প্রাচীন পুঁথি ছাড়া কাকামণির কাছে অন্য কোনো বইয়ের কদর ছিল না। কাকামণির হাতের বইটাও নিশ্চয়ই তেমনই কিছু হবে। আমাকে দেখেই কাকামণি বলে উঠলেন, কথায় বলে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সাংঘাতিক খাঁটি কথা। সেই ইহুদি বুড়োর দোকানটা তন্ন তন্ন করে খুঁজে আজ এই রত্নটা উদ্ধার করেছি। আহা, কি চমৎকার বই। আর দেখ, মাথায়ও কি চমৎকার। হ্যাঁ, কত পুরনো হয়ে গেছে কিন্তু তবু কি মজবুত আছে। জানিস জানিস কত পুরনো বইটা? 700 বছরের। অথচ বইটার চেহারা একদম নতুনের মতো লাগছে না? হ্যাঁ, এমন বাঁধানো বই দেখলে বড় বড় দপ্তরিরা পর্যন্ত থ হয়ে যায়। হ্যাঁ, জিজ্ঞেস করলাম, নাম কি বইটার? নাম 12 শতকে টালেরসার নামে যে পণ্ডিত ছিলেন, বইটা তারই লেখা। নাম হিমস্ক্রিলো। জার্মান তর্জমা কে করেছে? তর্জমা? তুই কি বলছিস অ্যাক্সেল? এটা সেই আসল বই, খাঁটি আইসল্যান্ডের ভাষায় লেখা। আহা, কি সুন্দর ভাষা আর কি সাবলীল।
ঠিক যেন জার্মান বই। ছাপা কেমন? হরফগুলো দেখতে খুব সুন্দর বোধ হয়। ছাপা? বলিস কি রে তুই? এ হচ্ছে পাণ্ডুলিপিটা, হাতে লেখা, পুঁথি খাঁটি রুনিক হরফে লেখা। রুনিক? সে আবার কি? ততক্ষণে ভাষা সম্পর্কে কাকামনের বক্তৃতাটা শুরু হয়ে গেছে। অসহায়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতাটা সম্পূর্ণ শুনতে হলো। শেষটায় বললেন, সেকালে এই রুনিক হরফই আইসল্যান্ডে চলিত ছিল। সেখানকার লোকেদের মতে দেব অডিন নাকি স্বয়ং এই বর্ণমালা তৈরি করেছিলেন। বইটা নাড়াচাড়া করতে করতে কথাগুলো বললেন কাকামণি। হঠাৎ বইটার মধ্যে থেকে ছোট একটা বিবর্ণ হলদে রঙের কাগজ মেঝেয় ছিটকে পড়ল। তক্ষুনি কাকামণি উদ্গ্রীব আগ্রহে সেটা তুলে নিলেন। খুব সাবধানে কাগজটার ভাঁজ খুলে মেলে রাখলেন টেবিলের উপর। কাগজটা লম্বায় 5 ইঞ্চি, চওড়ায় ইঞ্চি 3 হবে। কি সব হিজিবিজি হরফে কি যেন লেখা কাগজটায়, কিন্তু কি যে লেখা তার কোনো মাথা মুন্ডই বুঝতে পারলুম না। কাকামণি ততক্ষণে মহা উৎসাহে কাগজটার পাঠোদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি নির্বিকার চোখে দেয়ালের ছবিগুলো দেখতে লাগলাম, কিন্তু একটু বাদেই শুনতে পেলাম কাকামণির গলা। রুনিক হরফেই তো চিরকুটটা লেখা, কিন্তু কি যে লেখা তা তো বুঝতে পারছি না। দুনিয়ার সব ভাষা যার সমান দখলে, তার মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। কিন্তু অবাক হওয়ার তখনও ঢের বাকি ছিল। ক্রমশ তার চোখে মুখে উত্তেজনার এমন সব চিহ্ন জেগে উঠল, যা দেখে বোঝা গেল চিরকুটটার কোনো মানেই উনি বার করতে পারছেন না। আর মানে বার করতে না পারার দরুন কাকামণি সেদিনই প্রথম খাবার ব্যাপারে অবহেলা দেখালেন। মার্থা যখন এসে খেতে যাওয়ার কথা বলল, তখন কাকামণি খাবারের নিকুচি করেছে বলে তাকে তাড়া লাগালেন। গতিক সুবিধের নয় দেখে আমি অবশ্যই খাবারের ব্যাপারে অবহেলা করলাম না। গোগ্রাসে গিলে এলাম গিয়ে। বলা নিষ্প্রয়োজন, কাকামণির প্লেটটাও আমি একাই সাবার করলাম। খাওয়া দাওয়া সেরে পড়ার ঘরে গিয়ে দেখি কাকামণি ভুরু কুচকে আপন মনেই বিড়বিড় করে বকছেন। হরফগুলো যে রুনিক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো মানে বুঝতে পারা যাচ্ছে না কেন। নিশ্চয়ই কোনো কোনো গোপন সংকেত লুকিয়ে আছে চিরকুটটায়। সেই সংকেতটা কি বুঝতে পারলেই সব মানে স্পষ্ট হয়ে যাবে। হঠাৎ চোখ তুলে আমাকে দেখতে পেলেন কাকামণি। তক্ষুনি একটি চেয়ার আমায় আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। বললেন, বস, যা বলি সব একটা কাগজে টুকে নে তো। রুনিক বর্ণলিপির যে হরফ আমাদের যে হরফের মানে বোঝায়, কাগজটা দেখে দেখে তা আমি বলে যাচ্ছি। সাবধানে লিখিস, দেখিস ভুল করিস না যেন। কাকামণি বলতে লাগলেন আর আমি লিখতে লাগলাম। লেখা শেষ হলে দেখি অক্ষরগুলি এমন ভাবে বসেছে কোনো বাক্যই তৈরি হয় না, মানে বার করা তো দূরের কথা। লেখাগুলো এরকম: আরএনএলএস, এস্ট্রেভেল, সিক্লেড, এসজিটিএসএসএমএফ, ভিএনটিইআইএফ, নিয়ে ডিআরকিএই, কেটি ফুল স্টপ এসএএমএনএটিআরএটিই, সাউথরেন এম2অল, ইউভিএইসিটি আরআরআইএলএসএ, আটসার এনভিইআরসি, আইইএএবিএস, সিসিডিআর এমআই, ডব্লিউভিটি ভিআই, এফআরএইউআরভি, ডিটিআইএসি, ওএসইআই বিও, কেইডিআইআইএল। লেখা শেষ হলে কাকামণি কাগজটা নিয়ে অনেকক্ষণ ধরে পড়বার চেষ্টা করলেন। নিজের মনেই বিড়বিড় করে বলতে লাগলেন, কি মানের? মনে হচ্ছে এ কোনো সাংকেতিক চিরকুট, ক্রিপ্টোগ্রাফ। অক্ষরগুলো যদি কোনো মতে ঠিক করে সাজানো যায় তাহলেই কিস্তিমাত। কিন্তু কাকামণি বইটা আর কাগজটা মিলিয়ে দেখতে লাগলেন।
অনেকক্ষণ ধরে কি যেন লক্ষ্য করলেন উনি। তারপর বললেন, যা ভেবেছি তাই। চিরকুট আর পুঁথি যে দুই হাতের লেখা তা স্পষ্ট বোঝা যাচ্ছে। চিরকুটটা বইটার ঢের ঢের পরে লেখা। চিরকুটটা প্রথম হরফ হলো ইংরেজি জোড়া নাম। টার্লেসমের বইয়ে এমন কোনো হরফই নেই। এই হরফটা প্রথম ব্যবহার করা হয় 14 শতকে। তার মানে চিরকুটটা ওই পুঁথিটার অন্তত 200 বছর পরে লেখা হয়েছে। আমার মনে হয় যার কাছে এই পুঁথিটা ছিল, এই রহস্যময় চিরকুটটা তারই লেখা। কিন্তু কিন্তু কে সেই ব্যক্তি? কার কাছে ছিল পুঁথিটা? না, তার নাম তো পাওয়া যাচ্ছে না। বইটার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত তন্ন তন্ন করে দেখলেন কাকামণি, যদি কারো নাম পাওয়া যায়। কিন্তু কারো নাম পাওয়া গেল না। কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক ছিলেন না কাকামণি। আতশ খাস দিয়ে বইটার পাতাগুলো পরীক্ষা করতে লাগলেন। প্রথম পাতায় এক কোণে অস্পষ্ট একটু কালির দাগ দেখা গেল। অনেক পরীক্ষার পর বোঝা গেল কালির দাগটা কতগুলো আবছা হয়ে যাওয়া অক্ষরের সমষ্টি। ভালো করে সেই অক্ষরগুলো দেখতে দেখতে সোল্লাসে চেঁচিয়ে উঠলেন কাকামণি, আরে, এ তো অ্যারন সাকিউজেনের নাম। উনি তো আইসল্যান্ডের মস্ত বড় বৈজ্ঞানিক। রসায়নে আজও তার জুড়ি পাওয়া যায়নি। শোনা যায় উনি অ্যালকেমির গবেষণায় সাফল্য লাভ করেছিলেন। বোধহয় স্যাকিউজিম কোনো নতুন জিনিস আবিষ্কার করে সংকেতের সাহায্যে চিরকুটটা লিখে গেছেন। কিন্তু কিন্তু কি লিখে গেছেন তিনি? কি? কিন্তু কাকামণি, স্যাকুনিজম যদি নতুন কিছু আবিষ্কার করেই থাকেন, তবে এমন রহস্যময় সংকেত ব্যবহার করেছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ ছিল। গ্যালিলিও যখন নতুন গ্রহ আবিষ্কার করেছিলেন, তখন এমনই ভাবেই সংকেত লিপিতে সমস্ত তথ্য লুকিয়ে গেছিলেন। কিন্তু এই সংকেতের মানে আমাকে আমাকে বার করতেই হবে। যতক্ষণ না এর অর্থ বার করতে পারছি, ততক্ষণ সব কাজ বন্ধ। বুঝলি বুঝলি অ্যাক্সেল, এখন আমাদের একমাত্র কাজ হলো এই বিদঘুটে হরফগুলোর মধ্যে থেকে মানে বের করা। ভালো ছেলের মতন ঘাড় নেড়ে সায় দিতে দিতে ভাবলাম, কাকামণি যখন পুরোদস্তুর খেপে গেছেন, তখন আর রেহাই নেই। আহার নিদ্রা সব একেবারে বাতিল। কাকামণি কিন্তু একটানা বলেই চলেছেন, কাজটা অবশ্যই মোটে কঠিন নয়, একেবারে একেবারে জলের মতো সোজা। চিরকুটার মধ্যে 132টা অক্ষর আছে। তার মধ্যে 77টা হলো ব্যঞ্জন বর্ণ আর বাকিগুলো স্বরবর্ণ। সাউজম অনেক ভাষা জানতেন, মস্ত বড় পণ্ডিত ছিলেন তো। সুতরাং চিরকুটটা তিনি মাতৃভাষায় না লিখে লাতিনেই লিখেছেন, এমন বলেই মনে হচ্ছে। কেমন? সেকালে লাতিন ছিল পণ্ডিতদের ভাষা, কিন্তু গোলমেলে ব্যাপার হলো হরফগুলো ওলট পালট করে সাজানো রয়েছে। কিভাবে সাজানো হয়েছে তার ধরনটা বুঝতে না পারলে কিন্তু সব মাটি। ঠিক করে ঠিক করে কিভাবে সাজানো হয়েছে দেখতে হবে। আচ্ছা, এমনও তো হতে পারে সাউজাম লাইনগুলো সোজা না লিখে উপর থেকে নিচের দিকে লিখে গেছেন। এই ধরনও তো অনেক সংকেত লিপি লেখা হয়ে থাকে। সায় দিয়ে বললাম, তা লিখে থাকে তো বই কি। তাহলে এবার চটপট দেখা যাক সানিউজিম কি লিখেছেন। এই বলে গভীর মনোযোগের সঙ্গে চিরকুটটা পড়তে লাগলেন কাকামণি। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর হরফগুলো এইভাবে সাজালেন: MESSVNKA SENRA ICE FDOK ACG NITT AMVRTN। না, কিছুই হলো না। এই ধরনের লিখলেও তো কোনো মানেই হয়ে উঠছে না। এই বলে চেঁচিয়ে উঠে এক লাফে ঘর থেকে বেরিয়ে হুড়মুড় করে নিচে নেমে সোজা রাস্তায় গিয়ে হাজির হলেন কাকামণি।
যেন বিদ্যুৎ বেগে পাহাড়ের চূড়া থেকে একটা বড় পাথর নিচে গড়িয়ে পড়ল। আর তাই দেখে আমি তো একেবারে হতভম্ব। কাকামণিকে হঠাৎ এমন উত্তেজিতভাবে বেরিয়ে যেতে দেখে মার্থাও অবাক হয়ে আমায় এসে জিজ্ঞাসা করলো, আরে এই আরে উনি যে বেরিয়ে গেলেন খাওয়া দাওয়া না করে। খাওয়া দাওয়া বোধহয় আজ আর কাকামণির কপালে নেই। মার্থাও আশ্চর্য হলো। তার মানে রাত্রিও কি খাবে না নাকি? খাবেন বলে তো মনে হচ্ছে না। এই বলে আমি চেয়ারে হেলান দিয়ে বসে আকাশ পাতাল কত কি ভাবতে লাগলাম। কাকামণির স্বভাব তো ভালো করেই জানা ছিল। ওই হেয়ালির কোনো সমাধান না হওয়া অব্দি অন্য কোনো দিকেই তিনি দৃষ্টিপাত করবেন না। তার মানে ওর সঙ্গে সঙ্গে আমাদেরও আহার নিদ্রা সব সমাপ্ত। হঠাৎ মনে হলো চিরকুটটা একবার নেড়ে চেড়ে দেখলে কেমন হয়। দৈবাত কোনো হদিশও তো মিলে যেতে পারে। কাগজটা টেবিল থেকে তুলে নিলাম। না, কোনো মানেই হয় না এর। মনে মনে নানানভাবে সাজালাম অক্ষরগুলো, কিন্তু বৃথা ও হেয়ালির সমাধান করা মানুষের সাধ্য নয়। কাকামণি যেভাবে অক্ষরগুলো সাজিয়েছিলেন তার এক জায়গায় পাওয়া গেল ইংরেজি আইস, আরেক জায়গায় পাওয়া গেল ইংরেজি স্যার। এছাড়া কতগুলো লাতিন শব্দ দেখা গেল, যেমন রোটা, মুটালসিলে, ইরা, এনি, নেক, নেক, আট্রা, লুকো। একটা হিব্রু শব্দও পাওয়া গেল, টেলসাইল্ড। আরো 3-4টে ফরাসি কথাও তো রয়েছে দেখছি, মার আর মিয়ার। মাথাটা আরো গুলিয়ে গেল। ইংরেজি, লাতিন, হিব্রু, ফরাসি, 4-4টে ভাষা। বাবা, এর মানে বের করা আমার কম্য না। বরফ, মশাই, রাগ, নিষ্ঠুর, পবিত্র, অরণ্য, পরিবর্তনশীল, মা, ধনুক, সমুদ্র, এইসব শব্দের মানে হয় কোনো? বরফ আর সমুদ্র কথাটি অবশ্য আইসল্যান্ডের কোনো লোকের লেখায় বেশ মানানসই, কিন্তু বাকি কথাগুলোর মানে কি? ভাবতে ভাবতে ক্রেটারাম টেরেস্ট্রে এমনই আরো কয়েকটা লাতিন কথা চোখে পড়ল। আরে, এখন তো বেশ মানে বোঝা যাচ্ছে। শেষ লাইনে শেষ হরফে শুরু করে ডান থেকে বায়ে পড়তেই সব মানে স্পষ্ট বোঝা গেল। আর যেই বুঝতে পারলাম অমনি উত্তেজনায় ভরে গেল মন। কি সর্বনাশ! এ কি লেখা চিরকুটে? এই কথা জানলে কাকামণিকার কোনো মতেই ঘরে আটকে রাখা যাবে না, তক্ষুনি ছুটে বেরোবেন উনি। অসম্ভব, কিছুতেই এই কথা ওকে জানালে চলবে না। তক্ষুনি মনে হলো এই চিরকুটটা আমার নষ্ট করে ফেলা উচিত, নইলে একবার যদি কাকামণি বুঝতে পারেন কি লেখা আছে এতে, তাহলে আর রেহাই নেই। চিরকুটটা তুলে নিয়ে চুল্লিতে ফেলতে যাচ্ছি, এমন সময় কাকামণি ঝড়ের মতো ঘরে এসে ঢুকলেন। তাকে দেখেই তাড়াতাড়ি কাগজটা টেবিলের উপর রেখে দিলাম। কাকামণির চেহারা দেখে বোঝা গেল বাইরে গিয়েও তিনি মুহূর্তের জন্য স্বস্তি পাননি। চিরকুটটা তাকে ভূতের মতো তাড়া করে ফিরেছে। চেয়ারে বসে কাকামণি কাগজ কলম নিয়ে কি সব লিখতে লাগলেন। একবার লেখেন, তারপরেই তা ঘ্যাচ করে কেটে ফেলেন। ওর রকম সকম দেখে আমার বুক দুরুদুরু করতে লাগলো। এই বুঝি পাঠোদ্ধার করে ফেলেন লেখাটার। কিন্তু না, সে আশা করাটা রীতিমতো বাতুলতা। চিরকুটের 132টা অক্ষর অসংখ্য ভাবে সাজানো যায়। কত ভাবে আর সাজাবেন কাকামণি? আসল সংকেতটা না বার করতে পারলে চিরকাল এই গোলক ধাঁধায় পথ হাতড়ে বেড়াতে হবে। কিন্তু তবু আমার ভয় করতে লাগলো, যদি চিরকুটটার অর্থ করতে পারেন উনি। অনেকক্ষণ কেটে গেল। সন্ধে হলো, রাত হলো, রাত গভীর হলো, পথঘাটে শোরগোল থেমে গেল, কিন্তু তবু হুঁশ ফিরল না কাকামণির। এক মনে উনি অক্ষরের পর অক্ষর সাজিয়ে চলেছেন। মার্থা একবার দরজা দিয়ে উকি দিয়ে বলেছিল, খাবার তৈরি। কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে সে আস্তে আস্তে চলে গেল। আমি নিরুপায় ভাবে বসে রইলাম। তারপর কখন যে চেয়ারের উপরেই ঘুমিয়ে পড়লাম তা জানি না। ভোরবেলা যখন চোখে মুখে রোদ এসে পড়ল, তখন ঘুম ভাঙলো আমার। ধর্মর করে উঠে বসলাম আমি। তাকিয়ে দেখি তখনও কাকামণি ঘাড় গুজে
হরপের পর হরপ সাজিয়ে চলেছেন। চোখ দুটো রাঙা টকটকে, মুখ শুকিয়ে গেছে, আলু থালু চুল এসে পড়েছে চোখে মুখে, সারা শরীরে রাত জাগার ক্লান্তি। রাতটা যে ওর এইভাবে কাটবে তা আমি জানতাম, কিন্তু কি করতে পারি আমি? যদি ওকে সব খুলে বলি তাহলে উনি তো সঙ্গে সঙ্গে রওনা হবেন মৃত্যুর পথে। অথচ এমন ভীষণ মানসিক শ্রমেও একটা কিছু বিপদ আপদ ঘটে যাওয়া বিচিত্র নয়। কি করব ঠিক করতে না পেরে চুপচাপ বসে রইলাম। শেষ পর্যন্ত কাকামণির রকম সকম দেখে সবকিছু খুলে বলা উচিত বলেই ঠিক করলাম। আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, সাকিউজমের চিরকুটটার কোনো মানে বের করতে পেরেছো কাকামণি? সৎ চমকে আমার দিকে ফিরে তাকালেন উনি, আকুল হয়ে আমার হাত ধরলেন। দেখতে পেলাম ওর হাত দুটি থরথর করে কাঁপছে। এবার আর চুপ করে থাকতে পারলাম না, বললাম, আমি কিন্তু এর মানে খুঁজে পেয়েছি কাকামণি। কাকামণি চেঁচিয়ে উঠলেন একেবারে, পেরেছিস? সংকেতটা জানিয়ে দিলাম, যদি শেষ হরফ থেকে পড়তে থাকো তাহলে তুমিও এর মানে বুঝতে পারবে কাকামণি। আমার কথা শেষ হবার আগেই উল্লাসে চেঁচিয়ে উঠলেন কাকামণি। মুহূর্তের মধ্যে বদলে গেল ওর চেহারা। চিরকুটটা হাতে তুলে নিয়ে এক নিঃশ্বাসে উনি পড়ে গেলেন। In Snephos joculis craterem quin gelibat umbra scatterus Juli intra calendus descende audax viator et terrestre centrum atingus quid feci arne sacunsem। কথাগুলো তো লাতিন, তার মানে এই দাঁড়ায়, হে নির্ভীক ভ্রামণিক, জুলাই মাসের গোড়ার দিকে যখন স্কাটেরিস পর্বত চূড়োয় ছায়া পড়বে স্নেফেল আগ্নেয়গিরির মুখের ওপর, তখন সে পথে অবতরণ করলে তুমি পৌঁছাতে পারবে পৃথিবীর অন্তঃপুরে। আমি সে পথে গিয়েছিলাম। আরন স্যাকুনিজম। ছোট ছেলের মতো উল্লাসে কাকামণি রীতিমতো নৃত্যকলায় ব্যস্ত হয়ে পড়লেন। তারপর হঠাৎ কি যেন মনে পড়তেই ধপ করে চেয়ারে বসে পড়ে নিস্তেজ গলায় শুধলেন, কটা বাজলো? দুটো। তাই তো বলি, খিদে নাড়ি ভুড়ি হজম হয়ে যেতে চাইছে কেন? ইস, কত বেলা হয়ে গেছে দেখেছিস? চল চল, শিগগির খেতে চল, তারপর অনেক কাজ, মালপত্র গুছাতে হবে তো। সে কি, তার মানে? শুধু আমার বাক্সই না, সে সঙ্গে তোর বাক্স গুছিয়ে নিতে হবে। এই বলে খাবার ঘরের দিকে পা বাড়ালেন কাকামণি। বুকটা কেঁপে উঠল। যে ভয় করছিলাম শেষ পর্যন্ত তাই হলো। তখন অবশ্য মিছিমিছি বেশি মাথা ঘামালাম না। কাকামণি তো একেবারে পাগল নন, ভালো মন্দ বুঝবার শক্তি নিশ্চয়ই তার আছে। পৃথিবীর অন্তঃপুরে ঘুরে বেড়ানো কি আর সম্ভব? তাই তখনকার মতো সব ভাবনা চিন্তা ছেড়ে ফেলে খাবার ঘরে ঢুকলাম। ঢুকে দেখি কাকামণি পর্বত প্রমাণ খাবার নিয়ে বসেছেন। কাল কি সারাদিনে খাওয়া দাওয়া হয়নি, তাই আস্তে শোধ তুলছেন মনে হয়। খাওয়া দাওয়া চুকে গেলে কাকামণি আমাকে আবার পড়ার ঘরে ডেকে নিয়ে গেলেন। চেয়ারে আয়েশ করে গা এলিয়ে দিয়ে কাকামণি বললেন, একজেল, তুই যে আমার কি উপকার করেছিলি তা বলে বোঝাতে পারবো না, কিন্তু সাবধান, এ কথা যেন কাক পক্ষীও টের না পায়। একবার যদি কেউ জানতে পারে, অমনি সে ফেলে যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগাবে। আমি বাধা দিয়ে বললাম, আচ্ছা কাকামণি, তুমি কি মনে করো লোকে এই কথা বিশ্বাস করবে? সকলের কথা বলতে পারিনি, কিন্তু কোনো বিজ্ঞানী এই কথা জানতে পারলে তখনই সে আইসল্যান্ডে ছুটবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। চিরকুটের কথাগুলো যে সত্যি তার তো কোনো প্রমাণ নেই। কাকামণি আমার কথা শুনে তো রেগেই অস্থির। তুই বলতে চাস স্যাকুনিজম মিথ্যে কথা লিখে গেছে না? তা
তোমার মতো গবেটে কথা বলবে না তো কে বলবে? সেদিন পিটারম্যানের কাছে যে ম্যাপখানা পেয়েছি, নিয়ে আয় সেটা, তোকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। ম্যাপটা টেবিলের উপর বিছিয়ে কাকামণি বলে চললেন, এটা হলো আইসল্যান্ডের সবচেয়ে ভালো ম্যাপ। সমস্ত খুঁটি নাটি দেওয়া আছে। এই দেখ কতগুলো আগ্নেয়গিরি এখানে। এদের অনেকগুলোই এখন মরে গেছে। এবার এদিকে দেখ, আইসল্যান্ডের এটা পশ্চিম উপকূল। এটা হলো আইসল্যান্ডের রাজধানী রিজকিয়াভি। এই উপকূলে অগ্নুন্তি পর্বতময় ঘাঁটি আছে। এইটাই হলো 65 ডিগ্রি অক্ষাংশ, আর এই হলো ছোট একটা উপদ্বীপ। এবার এর বরাবর উপরে তাকিয়ে দেখ, বল দেখিনি এটা কি? সমুদ্রের কোল থেকে একটা পাহাড় উঠেছে। এই পাহাড়টাই হলো স্নেফেল। এই পাহাড়ের চূড়া 5000 ফুট উঁচু। এই চূড়োর উপরে যখন স্ক্যাটারিস পর্বত চূড়োর ছায়া পড়বে, তখন পাওয়া যাবে পৃথিবীর অভ্যন্তরে যাওয়ার পথ। অসম্ভব, সে কি করে হবে? এই আগ্নেয়গিরির মধ্যে হয়তো এখনো জ্বলন্ত আগুন, অঙ্গার, ছাই, ধাতু, লাভা সবকিছুই আছে। মুখের কথা কেড়ে নিয়ে কাকামণি বললেন, পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি তো এখন নিভে গেছে। এইটু যে যায়নি তা তুই কি করে জানলি? 1219 সালে স্নেফেল শেষবার অগ্নুৎগমন করেছিল। এরপর থেকে তো একদম চুপ করে আছে। স্যাকুজিম যে কতটা হুঁশিয়ার হয়ে কথাটা লিখে গেছেন তা তুই বুঝতে পারিসনি এখনো। আমাদের যাতে কোনো ভুল না হয় সেজন্য তার কতটা সতর্কতা সেটা তুই খেয়াল করেছিস? স্নেফেলের অনেকগুলো জ্বালামুখ আছে। যে জ্বালামুখটা দিয়ে ঢুকলে একেবারে পাতালে পৌঁছানো যায় সেটা বোঝানোর জন্য জুলাই মাসের কথা উনি উল্লেখ করেছেন। জুলাই মাসের গোড়ার দিকে স্ক্যাটারিস পর্বত চূড়োর ছায়া ঠিক সেই নির্দিষ্ট মুখের ওপর পড়ে, এটা উনি খুব ভালো করে লক্ষ্য করেছিলেন বলেই তিনি লিখে গেছেন। এরপরে কি ওকে অবিশ্বাস করা চলে? কিন্তু এমনও তো হতে পারে যে সাকিউজম তার দেশের চলতি প্রবাদ শুনে একথা লিখে গেছেন। আইসল্যান্ডের লোকেদের হয়তো ধারণা ছিল যে এই পাহাড়ের মুখ দিয়ে একেবারে পৃথিবীর মধ্যখানে গিয়ে পৌঁছানো যায়। এমন প্রবাদ তো কত দেশেই শুনতে পাওয়া যায়। এইটাও হয়তো তেমনই একটা কিছু। কাকামণি চটে উঠে বললেন, আর কিছু বলবার আছে তোর? আছে। পৃথিবীর অভ্যন্তরে যে যাওয়া অসম্ভব, বিজ্ঞান সে কথা জোর গলায় বলে। বিজ্ঞান বলে যে পৃথিবীর ভিতর অসহ্য উত্তাপ, যে উত্তাপে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। পৃথিবীর নিচে প্রতি 70 ফুট অন্তর 1 ডিগ্রি করে উত্তাপ বাড়ে। সে হিসেবে পৃথিবীর ঠিক মধ্যখানের উত্তাপ দাঁড়ায় 3,32,000 ডিগ্রির কাছাকাছি। সেখানটা গ্যাসে ভরা। তাহলে তোর প্রধান আপত্তি হলো সাংঘাতিক উত্তাপ, তাই না? নিশ্চয়। বিজ্ঞান কথাও বলে যে পৃথিবীর 30 মাইল নিচু পর্যন্ত মাটি, বালি বা কাদা, তারপরেই জ্বলন্ত তরল পদার্থ। কাকামণি রাগ করে বলে উঠলেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী। পৃথিবীর নিচে কি হচ্ছে না হচ্ছে সে কথা কেউই নিশ্চয় করে বলতে পারে না। সবই আন্দাজের ব্যাপার। বিজ্ঞান তো এখন রীতিমতো শিশু। সে আজ যে কথা বলে কালকে তার উল্টো কথা বলবে। তুই নিশ্চয়ই মস্ত বড় বৈজ্ঞানিক অধ্যাপক পোজসের নাম শুনেছিস। উনি কি বলেছিলেন? যদি পৃথিবীর নিচে 3,60,032 ডিগ্রি উত্তাপ থাকতো, তবে ওই ভয়ঙ্কর উত্তাপ ভিতরে বন্ধ করে রাখা ক্ষমতা উপরের এই 30 মাইল মাটির ওপর থাকতো না, কবে ভেঙে চুরে গুঁড়ো হয়ে যেত। আরো অনেকেই সে কথা সায় দিয়েছিলেন। পৃথিবীর ভিতরে যে গ্যাস বা আগুন নেই এ তো সবাই জানে। হাজার হাজার বছর আগে যেসব আগ্নেয়গিরি অগ্নুৎকার করত তার এখন বেশিরভাগই মরে গেছে। তার মানে কি এই নয় যে পৃথিবীর অভ্যন্তর ক্রমশ ঠান্ডা হয়ে আসছে? যাক, এ নিয়ে তোর সঙ্গে তর্ক করে লাভ নেই। চাক্ষুষ প্রমাণ নিলেই সত্যি মিথ্যে বোঝা যাবে। 1825 সালে স্যার হ্যাফ্রি ডেভির সঙ্গে আমার তর্ক বেঁধেছিল যে পৃথিবীর অভ্যন্তর এখনো তরল আছে কি না। শেষে মীমাংসা হলো যে তরল থাকতেই পারে না।
কোন যুক্তির উপর নির্ভর করে তোমরা এই সিদ্ধান্ত করেছিলে? এ তো খুব সহজ ব্যাপার। যা কিছু তরল তাই সমুদ্রের জলের মতো চন্দ্রের আকর্ষণে পাল্লায় পড়ে। পৃথিবীর অভ্যন্তর ভাগে যদি তরল থাকতো তাহলে নিশ্চয়ই দিনে দুবার করে জোয়ারের মতো ফুলে ফেপে উঠতো। তাতে নিয়মিত সময় দুবার করে ভূমিকম্প হতো দিনে। আমি আর কোনো যুক্তি খুঁজে না পেয়ে বললাম, কিন্তু পাতালে যাবে কি করে? যা অন্ধকার। কেন, টর্চ নেই? তাহলে পৃথিবীর অভ্যন্তরে গেলেও যাওয়া যেতে পারে। তার মানে নিশ্চয়ই যাওয়া যাবে, নইলে এতক্ষণ ধরে তোকে কি আর বোঝালাম। আমি আর কোনো কথা না বলে নীরবে পড়ার ঘর থেকে বেরিয়ে এলাম। কাকামণির কথা শুনে মাথাটা ঝিমঝিম করলো। একটু ঠান্ডা হাওয়ায় বেরিয়ে এলে ভালো লাগবে বলে মনে হলো। পথে বেরিয়ে লক্ষ্যহীনের মতো অনেকক্ষণ ঘুরে বেড়ালাম, কিন্তু মনে হলো যেন হ্যামবুক শহরে একটুও হাওয়া নেই। কাকামণির কথা শুনে বোঝা গেছে যে পৃথিবীর অভ্যন্তরে না গিয়ে ছাড়বেন না কোনো মতেই। অথচ পাতালে যাওয়া যায় বলে আমার বিশ্বাস হতে চাইছিল না। যতই যুক্তি দেখান কাকামণি, পৃথিবীর অভ্যন্তরে নিশ্চয়ই দিনরাত আগুন জ্বলছে। মানুষের পক্ষে কি আর সেখানে যাওয়া সম্ভব? অনেকক্ষণ পর বাসায় ফিরে এসে দেখলাম গ্লোবেন হোস্টেল থেকে ফিরে এসেছে কি উপলক্ষে দিন দুয়েকে ছুটি পেয়েছে বলে। ওকে দেখতে পেয়ে সবকিছু খুলে বললাম। ও খানিকক্ষণ চুপ করে থেকে বলল, এই তো খুব গৌরবের কথা এক্সেল। ভয় কিসের? সম্ভব হলে আমিও তোমাদের সঙ্গে যেতাম। ইতিহাসে তোমাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে। ভাবতেও তো আমার রীতিমতো হিংসে হচ্ছে। এই কথার জবাবে আর কি বলতে পারি? আমি চুপচাপ নিজের ঘরে চলে এলাম। সারা রাতটা কাটলো পাগলের মতো নানান এলোমেলো চিন্তায়। ভোরের দিকে কখন ঘুম এসেছিল জানি না, ভাঙলো লোকজনের শোরগোলে। কাকামণি একলাই চেঁচামেচি করে বাড়ি মাথায় করে তুলেছেন। হঠাৎ ঝড়ের মতো আমার ঘরে ঢুকলেন কাকামণি। তখন শুয়ে আছি দেখে রেগে উঠলেন একবার। শিগগির শিগগির ওঠ, চটপট জিনিসপত্রগুলো গুছিয়ে নে। আমার কাগজপত্রগুলো সব নিস কিন্তু। ভেবাচেকা খেয়ে চিচি করে বললাম, সত্যি তবে যাব আমরা? সত্যি না তো কি মিথ্যে? কালই তো আমরা রওনা দেবো, তাড়াতাড়ি কর তুই। এই বলে আমাকে আরো হতভম্ব করে দিয়ে কাকামণি ঘর থেকে বেরিয়ে গেলেন। খানিকক্ষণ বাদে সম্বিত ফিরলে বারান্দায় এসে দাঁড়ালাম। সেখানে এখন ভীষণ ব্যাপার। বাক্স, পোর্টম্যান্টো, দড়ির মই, গিট দেওয়া দড়ি, মশাল, বড় বড় শিশি বোতল, কুঠার, গাইতি, কত কি ছড়ানো। এমন সময় পিছন থেকে গ্লোবেন আমায় ডাক দিল। বলল, অত ভয় পাচ্ছ কেন তুমি? বাবার সঙ্গে এই মাত্র আমার আলোচনা হলো। যা বললেন তাতে বুঝলাম যে কাজে তোমরা নামছো তা মোটেই অসম্ভব নয়। আমার মন বলছে তোমরা সফল হবেই। গ্লোবেনের দৃঢ় গলা শুনে একটু মনে জোর পেলাম। ওকে সঙ্গে নিয়ে কাকামণির ঘরে গিয়ে ঢুকলাম। আচ্ছা কাকামণি, যেতে যদি হয় তবে এতে তাড়াহুড়ো করবার দরকার কি? এখনো তো ঢের সময় হাতে আছে। এখনো তো মে মাসই শেষ হয়নি। আইসল্যান্ড তো আর দুদিনের পথ নয়। জুনের শেষের দিকে আমাদের স্নেফেলের উপরে উঠতে হবে। তারপর জুলাই মাসের গোড়ার দিকে, সে 1 জুলাইও হতে পারে, 2রাও হতে পারে, আমাদের কেটারের মধ্যে দিয়ে নিচে নামতে হবে। এছাড়া এক্ষুনি কোপেন হেগেনের জাহাজের আপিস থেকে আইসল্যান্ডের টিকিট কাটতে হবে, কারণ মাসে শুধু একবার কোপেন হেগেনের থেকে জাহাজ ছাড়ে আইসল্যান্ডের দিকে। এই মাসে সে তারিখটা হলো 22শে মে। কাজেই দেখ, হাতে কিন্তু মোটেই বেশি সময় নেই আমাদের। কিন্তু 22শে জুন জাহাজে চললেও তো চলে। না, চলে না। তাতে প্রচুর দেরি হয়ে যাবে, কারণ কখন যে স্ক্যাটারিস পর্বতচূড়ার ছায়া স্নেফেলের উপর পড়বে তার কোনো ঠিক নেই। সেজন্য আমাদের সেখানে গিয়ে আগে থাকতে অপেক্ষা করতে হবে। তাই কোপেন হেগেনে যত শিগগির পৌঁছানো যায় ততই ভালো। সুতরাং সারাদিন জিনিসপত্র গোছগাছ করতেই কাটলো। সন্ধেবেলা কাকামণি জানালেন যে পরদিন ভোর 6টায় আমরা রওনা হব। রাত 10টার সময় শুয়ে পড়লাম
কিন্তু ঘুম কি আর সহজে আসে? রাত যত গভীর হলো ততই ভয় করতে লাগলো। তার থেকে থেকে কয়েকটা দুঃস্বপ্নও দেখলাম। মনে হলো যেন পৃথিবীর অভ্যন্তরে নেমেছি। নিরেট অন্ধকার, চলতে চলতে এক সময়ে এক গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেলেছি। হঠাৎ আছাড় খেয়ে পড়েছি একটা বড় পাথরে, আর সঙ্গে সঙ্গে সারা পৃথিবী ভেঙে পড়েছে আমার গায়ের উপর। আর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘড়িতে তখন 5টা বাজে। হাত মুখ ধুয়ে জামা কাপড় পরে নিচে নেমে দেখি কাকামণি প্রাতরাশে বসেছেন। আমাকেও তাড়াতাড়ি প্রাতরাশ করে নিতে বললেন, এক্ষুনি রওনা হতে হবে। 5:30টার সময় একটা গাড়ির শব্দ শোনা গেল ফটকের সামনে। মালপত্র তোলা হলো গাড়িতে। গ্রোবেনের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কাকামণি গাড়ির ভিতরে গিয়ে বসলাম। গাড়ি ছেড়ে দিল, চলতে লাগলো স্টেশনের দিকে। কোপেনহেগেন শহরটা দেখতে ভারী সুন্দর। রাজপ্রাসাদটা কি বড়! চারধারে তার পরিখা, পরিখার উপরে একটা সেতু। 16 শতকে তৈরি হয়েছিল। আমরা কোপেনহেগেনে এসে পৌঁছেছিলাম বেলা 10টার সময়। স্টেশন থেকে সমস্ত মালপত্র ফিনিক্স হোটেলে পাঠিয়ে দিলেন কাকামণি। তারপর আমায় নিয়ে তক্ষুনি চললেন মিউজিয়ামের দিকে। সুন্দর শহরটা দেখতে দেখতে চলেছি। এক্সচেঞ্জ অফিসের দালানের গম্বুজটা চমৎকার লাগছিল। মনে হচ্ছিল যেন 4টে সোনালী ড্রাগনের লেজ জড়িয়ে জড়িয়ে তৈরি। কাকামণির চোখ কিন্তু সেদিকে পড়ল না। কিছু দূরে যে আকাশ ছোঁয়া গিঞ্জের চূড়া দেখা গেল, সেদিকে নিয়ে চললেন আমাকে। গির্জার চূড়াটা এত উঁচু যে মনে হয় আকাশের মেঘ এসে ছুঁয়েছে ওর গা। গির্জার গা বেয়ে একটা ঘোরানো সিঁড়ি সেই উঁচু চূড়োকে লক্ষ্য করে আকাশে উঠে গেছে। কাকামণি যখন বললেন যে এই সিঁড়ি বেয়ে ওপরে ওঠা যাক, তখন সত্যি সত্যিই আমি আঁতকে উঠলাম। কিন্তু কাকামণি আমার কোনো কথাই কান দিলেন না। বললেন, এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা যাক। কোনো বারণ না শুনে কাকামণি আমায় নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত সিঁড়িটা ভিতর দিয়ে ঘুরে ঘুরে উপরে উঠছিল ততক্ষণ বেশ সহজেই ওঠা গেল। কিন্তু প্রায় 150টা সিঁড়ি ভেঙে উঠবার পর খোলা জায়গায় এসে হাজির হলাম। এইখান থেকে গির্জার গা বেয়ে সিঁড়ি গম্বুজের চূড়ো অব্দি উঠে গেছে। কোনো রকমে রেলিং ধরে ধরে আস্তে আস্তে উঠতে লাগলাম। এলোমেলো হাওয়া এসেছিল শরীর, তাতে আরো ভয় পেয়ে গেলাম। মনে হতে লাগলো যেন হাওয়ায় গির্জাটা কাঁপছে, থরথর করে দুলছে গির্জার চূড়ো। খানিকক্ষণ উঠেই মাথা ঘুরতে লাগলো, আর দাঁড়াতে পারলাম না। ধপ করে সিঁড়ির উপর বসে পড়লাম। তারপর কি করে যে কাকামণির ধমক শুনতে শুনতে চূড়োর মাথায় এলাম তা আমি নিজেই জানি না। কিন্তু চূড়োয় উঠেও নিস্তার নেই। কাকামণির নির্দেশ শোনা গেল, এবারে বেশ সাহস করে নিচের দিকে তাকা দেখিনি। না না, ভয় পেলে চলবে কি করে? পাহাড়ের চূড়ো থেকে এমনি করে পাতাল ছোঁয়া গহ্বরের দিকে তাকাতে হবে। এখন থেকে তা অভ্যেস করে নে, নাহলে চলবে না। ভয়ে ভয়ে নিচের দিকে তাকিয়ে দেখতে পেলাম ঘরবাড়ি সমস্তই যেন ধোঁয়ার চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। পুতুলের দেশের মতো ছোট ছোট ঘরবাড়ি, পিঁপড়ের মতো সারি সারি চলমান জনস্রোত। এত উঁচুতে উঠেছি বলে মনে হতে লাগলো আকাশের মেঘের ভেলাগুলি স্থির নিষ্কম্প। গির্জার চূড়ো সমেত আমিই বরং বো বো করে ঘুরছি। দূরে দিগন্ত তমাল তালি বনরাজি নীলা, অন্যদিকে ধারানিবদ্ধ লবণাম্বু রাশির কলঙ্ক রেখা। সবই যেন বনবন করে লাট্টুর মতো ঘুরছে। সারা শরীর শিরশির করে উঠল, ঝিমঝিম করে উঠল মাথা, কাঁপতে লাগলো পা দুটি। কিন্তু তবু কাকামণির নির্দেশ মতো পুরো 1 ঘন্টা কাটাতে হলো ওখানে। যখন গির্জার চূড়ো থেকে নেমে এলাম তখন দেখি পা দুটি ব্যথায় টনটন করছে। জাহাজ অফিসে খোঁজ নিয়ে জানা গেল আমাদের জাহাজ ছাড়তে আরো 5 দিন বাকি। ভেবেছিলাম এই 5 দিন বেশ জিরোনো যাবে, কিন্তু কাকামণি নাছোড় বান্দা। এই 5 দিনই আমাকে দিয়ে স্টেজ রিহার্সাল দেওয়ালেন। 5 দিনই আমাকে উঠতে হলো গির্জার চূড়োয়। সত্যি বলতে কি, এতে কাজও হয়েছিল।
প্রথম দিনের চেয়ে পঞ্চম দিনে যে অনেক বেশি সাহস ও জোর পেয়েছিলাম তা নিঃসন্দেহ। 5 দিন পর ভ্যালকিরিয়া জাহাজে উঠে কাকামণি রীতিমতো একটা কাণ্ড করে ফেললেন। উল্লাসে অধীর হয়ে তিনি এত জোরে জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে হ্যান্ডশেক করলেন যে ক্যাপ্টেনকে বেশ কয়েকদিন ধরে কবজির ব্যথা অনুভব করতে হয়েছিল। কাকামণির রকম স্বপন দেখে ক্যাপ্টেন বেশ একটু আশ্চর্য হয়েছিলেন। অবশ্য আমি এতে অবাক হইনি। আইসল্যান্ড যাওয়ার আনন্দে কাকামণি যে এমনই কিছু একটা করবেন তা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। 10-11 দিনের মধ্যেই আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে পৌঁছানো গেল। জেটি থেকেই আঙুল দিয়ে কাকামণি আমাকে স্নেফেল দেখালেন। বরফে মোড়া পাহাড়টির চূড়ো যেন আকাশের মেঘ ভেদ করে কোনো মহাশূন্যে মাথা তুলে দাঁড়িয়েছিল। আগেকার ব্যবস্থা মতো রিচকিয়াভিকের বিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক ফ্রেডরিকসনের অতিথি হলাম আমরা। ফ্রেডরিকসনের বাড়িতে কিছুক্ষণ বিশ্রামের পর কাকামণি বেরোলেন লাইব্রেরির সন্ধানে, যদি দৈবাত শাকিউজামের লেখা কোনো পুঁথি পাওয়া যায় তাই দেখতে। আর আমি বেরোলাম শহরটা ঘুরে বেড়াতে। শহরটা ছোট, মাত্র 2টি রাজপথ। ভালো লাগলো না শহরটা। যতদূর চোখ গেল শুধু আগ্নেয়গিরির মেলা দেখা গেল। হয়তো সেই কারণেই শহরটা আমার ভালো লাগলো না, কারণ এখান থেকেই তো আমাদের রওনা হতে হবে পাতালের পথে। অনেকক্ষণ ঘুরে বেরিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। বাসায় এসে দেখি 2 বৈজ্ঞানিকের মধ্যে জোর কথা চলছে। বলা বাহুল্য, কাকামণি যথেষ্ট সতর্ক হয়ে আমাদের আইসল্যান্ডে আসার উদ্দেশ্য গোপন রাখতে চেষ্টা করছেন। কথায় কথায় কাকামণি প্রশ্ন করলেন, আর সাউফুমের কোনো বই কি আপনাদের লাইব্রেরিতে আছে? গর্বের স্বরে ফ্রেডরিকসন বললেন, যিনি যে কোনো ধাতুকে শোনা করতে পারতেন 16 শতকের সেই অসাধারণ বিজ্ঞানীর কথা বলছেন তো? আইসল্যান্ডের গৌরব উনি, এদেশের বিজ্ঞান আর সাহিত্যের সম্রাট। পৃথিবীর সর্বত্রই পুজো হয় ওর। হ্যাঁ, আমি তারই বই দেখতে চাইছি। কিন্তু এখানে ওর কোনো বই পাবেন না। শুধু এখানে কেন, দুনিয়ার কোথাও পাবেন না। এটা কি কম দুঃখের কথা? লেচ্ছ ধর্মদেশে বলে 1973 সালে ওর যা লাঞ্ছনা হয়েছিল সে কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আইসল্যান্ডের তথা পৃথিবীর দুর্ভাগ্য যে সেই সময় ওর সব বই কোপেনহেগেনে পুড়িয়ে ফেলা হয়েছিল। আপন মনেই কাকামণি বললেন, এখন বুঝতে পারছি কেন উনি হিয়ালির মধ্যে দিয়ে অত বড় আবিষ্কারটার কথা লিখে গিয়েছেন। আর বুঝি কিছু গোপন থাকলো না? এই কথা শুনেই ফ্রেডরিকসন অবাক গলায় শুধলেন, হেয়ালি আবিষ্কার? তার মানে আপনি কি ওর কোনো গুপ্তলিপি পেয়েছেন? না না, আমি পাবো কোত্থেকে? ও একটা অনুমান মাত্র। ও অনুমান, তাই বলুন। হাঁপ ছেড়ে বাঁচলেন যেন কাকামণি। বললেন, আইসল্যান্ডে আসতে আমার বোধ করি দেরি হয়ে গেল। অনেকেই বোধ হয় আগে এখানে এসে সব কিছু দেখে শুনে গেছেন। তাতে কি হলো? আইসল্যান্ডের ভূতত্ত্বের দেশ। এখানে যে কত কি দ্রষ্টব্য আছে তার কোনো ইয়ত্তা নেই। এখানে যে কত পাহাড় পর্বত আগ্নেয়গিরি হিমশৈল আছে কে তার খোঁজ রাখে? বেশি দূরে বা যাওয়ার কি দরকার? ওই যে স্নেফেল পর্বত, ওরকম আশ্চর্য আগ্নেয়গিরি তো দ্বিতীয় আর দুনিয়ায় নেই। তবু তো 500 বছর হলো নিভে গেছে। তাই নাকি? আমি তাহলে ওই স্নেফেলেই যাব। কিন্তু কি করে যাওয়া যায় বলুন তো? স্থলপথে যেতে হবে আপনাকে। পথ অবশ্য খুব সোজা, সমুদ্র তীর ধরে নাক বরাবর চলে গেলেই হলো। কিন্তু এখানকার পথ ঘাট তো জানি নে। একজন গাইড না হলে চলবে কি করে? গাইডের জন্য ভাববার কি আছে? একটি লোকের সঙ্গে আমার জানাশোনা আছে, ওকে বললে ও ঠিক নিয়ে যাবে। লোকটা খুব চালাক ও বিশ্বাসী। ফ্রেডরিকসনকে ধন্যবাদ জানালেন কাকামণি। বললেন, তা লোকটির সঙ্গে এক্ষুনি আলাপ করে নেওয়া যাবে তো? না, আজ আর ওকে পাওয়া যাবে না। কোথায় যেন কি একটা কাজে গেছে, কাল ভোরে ফিরে আসবে, তখনই আলাপ করে নেবেন। কন কাকামণি এইভাবে যে নিজের উদ্দেশ্যের কথা একটুও ফাঁস না করে সমস্ত ব্যবস্থা করে নিতে পারবেন তা আমি আগে কল্পনাও করতে পারিনি। ঘুম ভাঙল
কাকামণির গলার শব্দে। তখন বেশ বেলা হয়ে গেছে, চোখে মুখে এসে পড়েছে সূর্যের সোনালি আলো। বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম কাকামণি কার সঙ্গে যেন ঝড়ের মতো কথা বলে চলেছেন। কথা চলছিল দিনেমার ভাষায়। যে লোকটির সঙ্গে কথা হচ্ছিল তার চেহারা দৃষ্টি আকর্ষণ করবার মতো, যেমন লম্বা চওড়া তেমনই স্বাস্থ্যবান। একটুখানির মধ্যেই বুঝতে পারলাম সে গম্ভীর এবং স্বল্পবাক, কাজের কথা ছাড়া একটু বাজে কথা বলে না। লোকটি আইসল্যান্ডের। চওড়া বুকের উপর আড়াআড়ি ভাবে দুহাত রেখে চুপচাপ সে কাকামণির কথা শুনছিল। নাম তার হান্স বিলকে। আইসল্যান্ডের এমন জায়গা নেই যা সে ঘুরতে বাকি রেখেছে। সেই আমাদের পথ দেখিয়ে স্নেফেলে নিয়ে যাবে বলে ঠিক হলো। পারিশ্রমিকটাও প্রথমে ঠিক করে নেওয়া হলো। স্নেফেলের স্নানুদেশে স্ট্যাপি নামে যে ছোট্ট গ্রামটা আছে, এখান থেকে 184 মাইল দূরে, সেই পর্যন্তই সে আমাদের সঙ্গে যাবে বলে কথা হলো। ফ্রেডিকসন আমাদের জন্য 4টে ঘোড়ার ব্যবস্থা করে রেখেছিলেন। একটি কাকামণির জন্য, একটি আমার, আর বাকি দুটি মালপত্র বয়ে নিয়ে যাবে। হান্স বরাবর হেঁটেই যাবে। পথঘাট হান্সের নখদর্পণে। এই পথে সে যে কতবার যাওয়া আসা করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এ কথা শুনে কাকামণি তার সঙ্গে নতুন একটা বন্দোবস্ত করে নিলেন। আগেকার ব্যবস্থা মতো সে যে শুধু স্ট্যাপি পর্যন্তই যাবে তা নয়। কাকামণি তার বৈজ্ঞানিক অনুসন্ধানের কাছে যতদূর যাবেন, হান্সকেও সঙ্গে সঙ্গে ততদূর যেতে হবে। পারিশ্রমিক ঠিক হলো সপ্তাহে 12 সিলিং করে। হান্স শুধু এটুকুই বলল যে আমাদের যাই ঘটুক না কেন, প্রতি শনিবার যদি তার 7 দিনের মাইনে চুকিয়ে দেওয়া না হয় তবে সে তক্ষুনি চাকরি ছেড়ে দেবে। আমাদের রওনা হওয়ার সময় হয়ে এলো। জিনিসপত্র সব গুছিয়ে নিলাম গাইতি, কুঠার, রেশমের দড়ি, দড়ির সিঁড়ি, হাতুড়ি, পেরেক, যন্ত্রপাতি, এমনকি ফার্স্ট এডের সরঞ্জাম পর্যন্ত। গুলি বারুদ থেকে শুরু করে কাকামণির দেশলাই, চুরুট কিছুই বাদ গেল না। টাকা কড়ি কত আছে কাকামণি তো একবার হিসেব করে নিলেন। কয়েক জোড়া খুব ভালো রবারের জুতো আর 6 মাসের উপযোগী রসদও সঙ্গে নেওয়ার ব্যবস্থা করা হলো। আজ 16ই জুন। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির নামগন্ধ নেই। কিরকম বিষণ্ণ একটা দিন যেন। ঘোড়ার পিঠে মালপত্র চাপিয়ে দিয়ে আমরা রওনা হয়ে পড়লাম। আস্তে আস্তে রিস্কিয়াভিক ছাড়িয়ে এলাম আমরা। সমুদ্র তীর ধরে সামনের দিকে চলতে লাগলাম। সমুদ্রের ধারে মাঝে মাঝে পাহাড় ছিল বলে কখনো কখনো আমাদের একটু ঘুরে যেতে হচ্ছিল। যেতে যেতে কাকামণি আইসল্যান্ডের ঘোড়া সম্পর্কে একটা লম্বা চওড়া বক্তৃতাও দিয়ে ফেললেন। এখানকার ঘোড়ার মতো এমন সুন্দর ঘোড়া নাকি পৃথিবীতে আর কোথাও নেই। যেমন বুদ্ধিমান তেমনই পরিশ্রমী। পথ চলতে গিয়ে কোনো বাধাই এরা মানে না। বরফ পড়ুক, তুফান উঠুক, পাহাড় পর্বত, নদী নালা যা কিছু সামনে পড়ুক, কিছুতেই এরা দম্বার পাত্র নয়। সব কিছু অবলীলাক্রমে অতিক্রম করে চলে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। বেচারি হান্স প্রত্যেক দিন অত মাইল করে হাঁটবে কি করে সে কথা কাকামণিকে একবার মনে করিয়ে দিতেই কাকামণি বললেন, ওর কথা ভাবিস নে, ও আমাদের চেয়ে আরো ভালো চলে যাবে হেঁটে। সহজে ক্লান্ত হয়ে পড়ার লোকও নয়। আর যদি কখনো ক্লান্তই হয়ে পড়ে তখন না হয় আমার ঘোড়ায় এসে উঠবে। একটানা ঘোড়ায় চড়ে যেতে আমারও তো আর ভালো লাগে না। একটা নির্জন প্রান্তরের মধ্যে দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছিলাম আমরা। জায়গাটা মরুভূমির মতো পরিত্যক্ত। কচ্ছিৎ কোথাও একাধটা ভাঙাচোরা ঘর বাড়ি দেখা যাচ্ছিল। ঘন্টা 2-1 বাদে প্রাতরাশ সেরে আবার আমরা চলতে লাগলাম। এবার পথ গেছে পাহাড়ের উপর দিয়ে। ভারী বিচ্ছিরি পথ। কবে কোন অতীতে আগ্নেয়গিরির লাভা এখানে এসে পড়েছিল, এখন তা ক্রমে কঠিন হয়ে গেছে। অসমতল ঢেউ খেলানোর রাস্তা। ক্রমে বেলা বাড়তে লাগলো। একটানা চলে 4টের সময় হিসেব করে দেখা গেল সব শুদ্ধ 24 মাইল পথ পেরোনো গেছে। এবার পথে একটা পার্বত্য নদী পড়ল। চওড়ায় নেহাত কম ছিল না নদীটা। তার 2 তীরে খাড়া পাথর মাথা তুলেছে শূন্যে। নদীর মাঝখানেও বড় বড় পাথরের টুকরো ছড়িয়ে পড়েছিল।
সেই জন্য সেই সব পাথরের মধ্যে দিয়ে যেতে হয় বলে ভীষণ স্রোত দেখা গেল। স্রোতের উদ্দামতা দেখে জলে নামতে সাহস হলো না আমার। কাকামণির মনে কিন্তু একটুও ভয় ডর দেখা গেল না, বরং বললেন, এসব পার্বত্য নদীতে স্রোত ভীষণ হলেও জল সাধারণত কমই থাকে, সুতরাং ভয় কিসের? এই বলে ঘোড়ার পিঠে চাবুক কষালেন কাকামণি। আইসল্যান্ডের অশ্ববারের যে প্রাণের মায়া আছে এবার তা ভালো করে বোঝা গেল। দু পা এগিয়েই মাথা নিচু করে সে জল শুকতে লাগলো, আর একটুও ওকে নড়ানো গেল না। ঘোড়ার এই বেয়ারা রকম বেয়াদপি সহ্য হলো না কাকামণির। এক ধার থেকে চাবুক মারতে শুরু করলেন, কিন্তু তবু ঘোড়া একটুও নড়ল না, মাথা ঝাঁকাতে লাগলো শুধু। ব্যাপার স্যাপার দেখে কাকামণির দস্তুর মতো রেগে উঠলেন, ধমক দিতে শুরু করলেন ঘোড়াকে। তখন শ্রীমান অশ্ববর নিরুপায় হয়ে পেছনের পা দুটি মুড়ে নিচু হয়ে কাকামণির পায়ের মধ্যে দিয়ে বেরিয়ে এলো। কাকামণি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি হাসবো কি কাঁদবো কিছুই বুঝতে পারলাম না। তখন হান্স আমাদের বুঝিয়ে বলল, এখন জোয়ারের সময়, হাজার চেষ্টা করলেও কোনো মতো এখন নদী পার হওয়া যাবে না। ভাটার সময় যখন জল কমে যাবে তখন ভেলায় করে নদী পেরোতে হবে। আর কোনো উপায় নেই দেখে অপেক্ষা করাই সাব্যস্ত করলেন কাকামণি। হান্স ইতিমধ্যে পাশের একটি গ্রাম থেকে দুটি লোক এবং প্রচুর কাঠ ও বাঁশ নিয়ে এসে ওই লোক দুটির সাহায্যে মজবুত একটা ভেলা তৈরি করলো। বিকেল 6টার সময় সেই ভেলায় করে আমরা নদী পেরোলাম। বলা নিষ্প্রয়োজন, ঘোড়াগুলিকেও এইভাবেই পার করে নেওয়া হলো। তারপর আবার সামনের দিকে এগোনো শুরু হলো। রাত তখন 8টা কি 8:30। রাত অবশ্য ঘড়ির কথায়, আসলে রাতের কোনো চিহ্নই নেই। দিনের আলো চারিদিকে ছড়িয়ে আছে। আইসল্যান্ডের মতো দেশে জুন ও জুলাই মাসে সূর্যাস্ত বলতে গেলে হয়ই না। রাত 12টার সময়ও দিনের মতোই দেখায়। শীতটা কিন্তু এর মধ্যে একটু বেশি রকমই পড়ে গিয়েছিল, খিদেও পেয়েছিল সাংঘাতিক রকম। এমন সময় কাছেই একটা চাষির বাড়ি দেখতে পেয়ে মন উল্লাসে নেচে উঠল। তাই তখন আমার কাছে রীতিমতো রাজপ্রাসাদ। গৃহস্বামী তো আদরে আপ্যায়নে আমাদের একেবারে উদ্যস্ত করে তুলল প্রায়। রাতটা সেখানে খুব ভালোই কাটলো। পরদিন ভোর 5টার সময় সেই চাষি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন থেকে পথ আরো খারাপ। দক্ষিণ দিকে অন্তহীন পাহাড়ের সারি ঠিক মেঘের মতো দেখাচ্ছিল। পথ তো একেবারেই নির্জন, কোনো জনপ্রাণীরই সাক্ষাৎ পাওয়া গেল না পথে। সন্ধ্যের সময় আরেকটা ছোট নদী পেরিয়ে নির্জন প্রান্তরের একটি জনহীন পোড়ো বাড়িতে রাতটা কাটানো গেল। পরদিনও নির্জন প্রান্তরের মধ্যে দিয়ে এগোনো চলল। মরুভূমির মতো পরিত্যক্ত যেন পথঘাট। আমার কিন্তু মোটেই ভালো লাগছিল না। রাত্রিবেলা ক্রলব নামে একটা গ্রামে এসে পৌঁছলাম আমরা। কাকামণি হিসেব করে জানালেন যে প্রায় অর্ধেক পথ আমরা অতিক্রম করেছি। 19শে জুন আমরা কঠিন লাভার এবড়ো খেবড়ো পথ দিয়ে চললাম। মাঝে মধ্যে দেখতে পেলাম উষ্ণ প্রস্রবণের বাষ্পধারা। কোথাও নুড়ি পাথরে বোঝাই, কোথাও বা পঙ্কিল জলভূমি, আবার কোনোখানে ঝিলের জলে সূর্যের সোনা রোদ্দুর। দূরে স্নেফেলের চূড়োগুলি সাদা মেঘের মতো দেখাচ্ছিল। পরপর কয়েকদিন একটানা ঘোড়ায় চড়ে যেতে যেতে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম। কাকামণির কিন্তু এখনো উৎসাহের কমতি নেই। হান্সের মুখ দেখে তার মনের অবস্থা কিছুই বুঝতে পারলাম না। 20শে জুন সন্ধ্যেবেলায় বুদির নামে একটা গ্রামে এসে হাজির হলাম। গ্রামটি একেবারে সমুদ্রের কোল ঘেঁষে। এখানেই হান্সের বাড়ি। রাত্রিরে তার বাড়িতেই ওঠা গেল। হান্সের বুড়ো বাবা আমাদের সাদরে অভ্যর্থনা করলেন। আজ হান্সের 7 দিনের মাইনা চুকিয়ে দিলেন কাকামণি। 21শে জুন ভোরবেলাতেই আবার তাড়াহুড়ো করে যাত্রা শুরু করা হলো। স্নেফেল আর বেশি দূর নয়, পৌঁছে গেছি বললেও চলে। স্নেফেলের পূর্বাভাস হিসেবে পথ এবার তাই গ্রানাইট পাথর ছাওয়া। কয়েক ঘন্টা পরেই স্নেফেলের আকাশ ছোঁয়া বিরাট শরীর চোখে পড়ল। পাহাড়ের পাকডন্ডি বেয়ে চলা আরম্ভ হলো এবার। ঘন্টার পর ঘন্টা চলেছি, কিন্তু স্নেফেলের সঙ্গে ব্যবধান যেন আর কমতেই চায় না। কাকামণি তো এক দৃষ্টে পাহাড়ের দিকে তাকিয়ে আছেন, আর মাঝে মাঝে ডন কুইকজোটের মতো মুঠো উঁচিয়ে চেঁচিয়ে বলছেন, যে করেই হোক
ওই দৈত্যটাকে আমাদের জয় করতেই হবে। পুরো 4 ঘন্টা চলবার পর স্নেফেলের শানুদেশের গণ্ডগ্রাম স্টেপিতে পৌঁছানো গেল। ছোট গ্রাম, মোটে 30টি ঘর। ঘরগুলো আবার মাটি দিয়ে তৈরি। গ্রামের সর্বত্রই হলুদ রঙের ব্যাসল্ট পাথর স্তূপাকারে সাজানো। স্টেপিতে পৌঁছে আমার কেমন যেন ভয় করতে লাগলো। এবার সত্যি সত্যি স্নেফেলের মধ্যে দিয়ে নামতে হবে পাতালের দিকে। একবার পাতালের নামলে যে আর ফিরে আসা সম্ভব হবে না, সে সম্বন্ধে আমি একরকম নিশ্চিতই ছিলাম। সেই জন্যই মন কেমন করতে লাগলো শুধু। হান্সকে আমাদের আসল উদ্দেশ্যটা খুলে বললাম। আশ্চর্য, ওর কি একটুও ভয় ডর নেই? তবে কি হান্স ও কাকামণির মতো পাগল হয়ে গেছে? একটুও ভীত বা অবাক না হয়ে সে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে রাজি হলো। বুঝতে পারলাম রেহাই নেই এবারে। হ্যামবার্গে জোর করে বোঝালে কাকামণি হয়তো নাও আসতে পারতেন, কিন্তু স্নেফেলের নিচে দাঁড়িয়ে ওকে এ কাজ থেকে নিবৃত্ত করা অসম্ভব। পাহাড়ে তো অনেকেই ওঠে, আগ্নেয়গিরির ক্রেটারও পরীক্ষা করে দেখে অনেকে, কিন্তু এই ক্রেটারের মধ্যে দিয়ে একেবারে পৃথিবীর অভ্যন্তরে নেমে পড়া, ভাবলেও শিউরে ওঠে শরীর। একটা প্রশ্ন বারবার আমার মনের মধ্যে উকি মারছিল, স্যাকুইজমের কথাটা কি সত্যি? সত্যি কি ক্রেটারের মধ্যে দিয়ে একদম পৃথিবীর মধ্যখানে গিয়ে পৌঁছানো যাবে? ধরা গেল যাওয়া যায়, কিন্তু সেই অন্ধকার পাতালের গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেলাটা তো বিচিত্র নয়। তারপর হয়তো ভিতরে নামছি, এমন সময় 700 বছরের ঘুম ভেঙে জাগলো আগ্নেয়গিরি। তখন কি হবে? 23শে জুন তারিখে হান্স দুজন লোক ঠিক করলো। লোক দুটি আমাদের মালপত্র নিয়ে পাহাড়ের উপর পর্যন্ত যাবে। কাঁধে বন্দুক নিয়ে সঙ্গে পাহাড়ে ওঠা লোহা বাঁধানো লাঠি নিয়ে আমরা তৈরি হয়ে নিলাম। হান্স বুদ্ধিমানের মতো 1 বোতল জল নিল সঙ্গে। এই জলে 8 দিন চলা যাবে আমাদের। সকাল 9টার সময় স্টেপির লোকজনদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা স্নেফেলে উঠতে শুরু করলাম। স্নেফেলের উচ্চতা 5000 ফুট। প্রকাণ্ড দুটি চূড়োতার। রিসকিয়াভিক থেকেও এই চূড়ো দুটি মেঘের মতো দেখা গিয়েছিল। এখন কাছ থেকে দেখে মনে হলো বরফে মোড়া চূড় দুটি আকাশের নীল রং ছুঁয়েছে। নীরবে আমাদের আরোহণের পালা চলল। পথ এত সরু যে একসঙ্গে একজনের বেশি ওঠা যায় না। হান্স যাচ্ছিল আগে আগে পথ দেখিয়ে, পেছনে আমরা। চারপাশে ইতস্তত ছড়িয়ে আছে খনির আকর। জিওলজিক্যাল ইনস্টিটিউটের মতে বরফের মধ্যে পাথর ও খনিজ আর নেই। ভূতাত্ত্বিকদের মতে আইসল্যান্ড আগে ছিল সমুদ্রের তলায়। ভূমিকম্পের দরুন জলের অতল থেকে মাথা তুলেছে শূন্যে। তাই বলে অন্যান্য দেশের মতো পলিমাটির চাদর এখানে নেই। ভূত্বক লাভায় ঢাকা। এখনো যে আইসল্যান্ডের মাটির নিচে ভীষণ রকম আগ্নেয় আলোড়ন চলেছে, আশেপাশের পর্বতের ফাটল দিয়ে উষ্ণ বাষ্প বেরোতে দেখে তা সহজেই বোঝা যায়। আমাদের পথ বড় বড় পাথরে সাজানো, থাকগুলো লাভায় মোড়া। পথ ক্রমশই বিপদ সংকুল হয়ে উঠল। একেবারে খাড়াই। খুব সাবধানে লাঠি ঠুকে ঠুকে পা টিপে টিপে উপরে উঠতে লাগলাম। খুব কষ্ট হচ্ছিল উঠতে। হান্স কিন্তু দ্রুত পায়ে বেশ সাবলীল গতিতেই চলেছে। আমরা সবাই পিছিয়ে পড়ি বলে একটু দূরে গিয়েই ওকে আমাদের জন্য থামতে হচ্ছিল। তখনও সত্যিকারের পাহাড়ে চড়ার পালা শুরু হয়নি। সেটা শুরু হলো আরো ঘন্টা 3 পরে। ভাগ্যিস হান্সের কথা মতো মধ্যে একটু জিরিয়ে প্রাতরাশ করে নিয়েছিলাম, নইলে আর 1 পাও এগোতে পারতাম না। খাড়াই বেয়ে বেয়ে যতই আমরা উঠতে লাগলাম, পথও যেন ততই বেড়ে চলল। ফুরোতেই চায় না কোনো মতে। মাটির চিহ্ন মাত্র নেই কোনোখানে, শুধু পাথর আর পাথর। পায়ের ধাক্কায় কত ছোট কত পাথর যে নিচে গড়িয়ে পড়ল তার কোনো ইয়ত্তা নেই। এক এক জায়গায় পথ এত খাড়াই যে হান্স কোনো রকমে আমাদের লাঠির সাহায্যে টেনে তুলল। কাকামণিও আমাকে অনেকবার হাত ধরে টেনে তুললেন। ভাগ্যিস অনেকক্ষণ ওঠার পরে আবার লাভার তৈরি পাথরের সিঁড়ির মতো সারি সারি থাকের নাগাল পাওয়া গিয়েছিল, নইলে আমার দ্বারা আর ওঠা হতো না। সন্ধ্যে 7টার সময় 1002 সিঁড়ি পেরিয়ে একটি প্রশস্ত চত্বরের মতো জায়গায় এসে পৌঁছলাম। তাকিয়ে দেখি দূরে, বহু দূরে 4000 ফুট নিচে সমুদ্রের ঘন নীল রং। এইখানে অল্প একটু জিরিয়ে নিয়ে আবার আমরা উঠতে লাগলাম।
রাত 12টার সময় চূড়ায় এসে পৌঁছলাম আমরা। মধ্যরাত্রির সূর্যালোকে চারিদিক তখন আলোয় আলোকিত। খিদে ঠান্ডায় তখন প্রাণ যেন প্রায় গলার কাছে এসে পৌঁছেছিল। তবু মুগ্ধ বিস্ময়ে দেখলাম মধ্যরাত্রির অপরূপ আলো। চারদিকে বরফের সাদা, মাথার উপরে পরিচ্ছন্ন আকাশের নীল রং, দূরে মধ্যরাত্রির সূর্যের উজ্জ্বল সোনালী রং। আজ সারা পৃথিবী তখন ঘুমের অথৈ তলায় অচেতন হয়ে পড়ে। তাড়াতাড়ি সামান্য কিছু গলাধ্যকরণ করে সমুদ্র থেকে 5000 ফুট উপরে স্নেফেলের চূড়োয় পাথরের উপরে গা এলিয়ে দিলাম আমরা। সঙ্গে সঙ্গেই চোখের পাতায় নেমে এলো এক ঝাঁক ঘুম। এমন গাঢ় ঘুম আমার অনেক দিন হয়নি। জেগে উঠে দেখি বেলা প্রায় দুপুর। দিগন্তের অন্যান্য পাহাড়ের চূড়াগুলিকে ছোট ছোট প্রাচীরের মতো দেখালো। নদীগুলো যেন সরু সুতো। দক্ষিণ দিকের বরফ ছাওয়া ভূমির উপরে রোদের রং ঝলমল করছে। পশ্চিম দিকে সমুদ্রের গাঢ় নীল রং। সবকিছুই দেখতে অপূর্ব লাগছিল। এমন সময় কাকামণি আর হান্স আমার সামনে এসে দাঁড়ালো। ওরা দুজনে সেই লোক দুটিকে বিদায় দিতে গিয়েছিল। কাকামণি এসে পশ্চিম দিকে কুয়াশার মতো কি যেন একটা আঙুল দিয়ে দেখালেন। বললেন, ওই দেখ গ্রিনল্যান্ড। অবাক হয়ে বললাম, গ্রিনল্যান্ড? গ্রিনল্যান্ড তো এখান থেকে খুব বেশি দূর নয়, শখানেক মাইল দূরে মাত্র। যাক সে কথা, আমরা এখন স্নেফেলের উপরে। দুটি চূড়ো দেখতে পাচ্ছি। একটা তো এইটে, যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি, অন্যটা ওই যে। কোনটার কি নাম সেটা এখন জানা দরকার। হান্সের দিকে তাকালেন কাকামণি। আচ্ছা, হ্যাঁ, আমরা যে চূড়োটার উপর দাঁড়িয়ে আছি এটার নাম কি? কার্টারিস। তবে আর দেরি কিসের, এক্ষুনি তো নামা যেতে পারে। আমার বুক একবার ভয়ে কেঁপে উঠল, কিন্তু এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। হান্সকে কিন্তু একটুও বিচলিত দেখালো না। সে সহজভাবেই আমাদের ক্রেটারের দিকে নিয়ে চলল। আমি মুখ অন্ধকার করে চুপচাপ ওদের পিছন পিছন চললাম। স্নেফেলের প্রধান ক্রেটারের মুখটা মাইল খানেক চওড়া, গভীরতা কম করেও 2000 ফুটের বেশি। পাগল না হলে মানুষ কখনো এমন সাংঘাতিক চিমনির মধ্যে নামবার কল্পনা করতে পারে? মুখের কাছ থেকে একটা রাস্তা অনেক দূর পর্যন্ত নিচে নেমে গেছে। হান্সকে অনুসরণ করে সেই রাস্তা ধরে আমাদের অবতরণ শুরু হলো। ঠিক দুপুর বেলায় আমরা একটা চাতালের মতো প্রশস্ত জায়গায় এসে হাজির হলাম। সেখান থেকে দেখা গেল আগ্নেয়গিরির 3টি জ্বালামুখ সর্বনাশের আভাস নিয়ে অন্ধকার মুখকে বিস্ফারিত করে আছে। এক একটি মুখের পরিধি প্রায় 100 ফুট করে। স্নেফেল যেন আমাদের গ্রাস করবার জন্যই এই গহ্বর 3টে তৈরি করেছে। আমার এত ভয় করলো যে গহ্বরগুলোর কাছে গিয়ে নিচের দিকে তাকাতে পর্যন্ত সাহস হলো না। কাকামণি তখন পাগলের মতো ছুটে ছুটে মুখগুলো দেখছেন আর আপন মনে কত কি বলে চলেছেন। তার রকম সকম দেখে এই প্রথম হান্সকে পর্যন্ত একটু অবাক দেখালো। সে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো তার কাণ্ড। হঠাৎ কাকামণি তীব্র গলায় চেঁচিয়ে উঠলেন। সেই তীব্র কণ্ঠস্বরের চারপাশ গম গম করে উঠল। আমি তো হঠাৎ এমন চেঁচানো শুনে মনে করলাম কাকামণি বুঝিবা সেই তলহীন গহ্বরের মধ্যেই পড়ে গেছেন। তাকিয়ে দেখি বড় একটা পাথরের সামনে গোল গোল চোখে তিনি দাঁড়িয়ে আছেন। কাকামণির চোখে মুখে এমন বিস্ময় দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি পাশে এসে দাঁড়াতেই কাকামণি আঙুল দিয়ে দেখালেন সেই পাথরটার উপর কতগুলো রুনি খড়ক খোদাই করা। কোনো কোনো জায়গায় ক্ষয়ে গেলেও কোনো মতে পড়া গেল। পাথরটার গায়ে লেখা আর্ন স্যাকনুজম। আর্ন স্যাকনুজম। বিস্ময়ে অভিভূত হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম আমি। এবারে আর কাকামণির সিদ্ধান্তকে অহেতুক বলে উড়িয়ে দেওয়া চলবে না। তার এত কাণ্ড, এত আয়োজন, এত সমারোহকে
নিছক পাগলামি বলে আর উড়িয়ে দেবার জো নেই। অসম সাহসী আরন স্যাকুনিজম আইসল্যান্ডে সেই বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক এখানকারই কোনো একটা গহ্বর দিয়ে যে পাতালে নেমেছিলেন, এই লেখা তারই প্রমাণ বহন করছে। কাকামুনি হেসে বললেন, কিরে, আরো প্রমাণ চাই নাকি তোর? না, এমন অব্যর্থ অকাট্য প্রমাণের পরে আর কোনো কথাই বলা চলে না। অসহায় ভাবে আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আস্তে আস্তে সন্ধে হয়ে এলো। এই গহ্বর তিনটের পাশে এই চত্বরের মধ্যেই রাত্রিবাস করতে হবে আমাদের। সারাদিনের পরিশ্রমে সারা শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, পা দুটি ব্যথায় টনটন করছিল। এইটুকু পথ নামতে তো আর কম কষ্ট করতে হয়নি। হান্স খুঁজে পেল একটা সমতল জায়গা, সেখানে বিছানা পাতার বন্দোবস্ত করলো। জায়গাটা কঠিন লাভার প্রলেপ মোড়া। লাভার সেই পুরো প্রলেপের উপর গরম চাদর পেতে আমি আর হান্স শুয়ে পড়লাম। কাকামণি কিন্তু আলো জেলে চারদিক পরীক্ষা করতে লাগলেন, কখনো বা ইতস্তত ছুটোছুটি করতে লাগলেন আশেপাশে। তারপরে এক সময়ে আমাদের ঘুমিয়ে নিতে বলে আলো নিয়ে চারিদিক টহল দিয়ে আসতে গেলেন। একটু পরে হান্সের দিকে তাকিয়ে দেখি নির্বিকার ভাবে সে ঘুমিয়ে রয়েছে। আমার কিন্তু ঘুম আসছিল না। শ্রান্তিতে শরীর এলিয়ে পড়ে রইলাম শুধু, আর দুর্ভাবনায় ভরে উঠল মন। কাকামণি কোথায় যে অদৃশ্য হয়ে গেলেন কে জানে। এখনো আলো নিয়ে ফিরে আসছেন না কেন? হান্স তো অঘরে ঘুমোচ্ছে, আমি চোখ মেলে পড়ে আছি। হঠাৎ কেমন যেন ভয় ভয় করতে লাগলো। মনে হলো অন্ধকারের মধ্যে যেন অসংখ্য অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে। সেই সব আত্মার উৎপত্তি যেন পাতালের অন্ধকারে। এমনই গাঢ় ভয়ের মধ্যে কখন যে ঘুমে দু চোখ জুড়িয়ে এসেছিল জানি না। ঘুম ভাঙলো একেবারে সকালবেলায়। ঘুম ভাঙতেই দেখি কাকামণি মুখখানা অন্ধকার করে বসে আছেন। প্রথমটা তার রাগের কারণ বুঝলাম না, পরে অবশ্য বোঝা গেল আকাশ মেঘলা হয়ে আছে বলেই কাকামণির এই অসহায় ভাব। সংকেত লিপিতে ছিল জুলাই মাসের গোড়ার দিকে স্কার্টারিসের ছায়া যে জ্বালামুখের ওপরে পড়বে সেই পথ দিয়ে নামতে হবে পাতালে। কিন্তু আকাশ মেঘলা বলে স্কার্টারিসের কোনো ছায়াই পড়ল না। আর কাকামণির রাগের কারণ হলো তাই। যদি জুলাই মাসের গোড়ার দিকে সূর্যের সাক্ষাৎ না মেলে তবে আরো 1 বছরের জন্য যাত্রা বন্ধ থাকবে। সে কি রাগ কাকামণির! সূর্যকে কতবার যে ধমক দিলেন, অভিশাপ দিলেন, তার কোনো ইয়ত্তাই নেই। সারাদিনে একবারও সূর্যের দেখা পাওয়া গেল না। এক হিসেবে অবশ্য ভালোই হলো। একটানা পরিশ্রমের পর এই ছুটিটা বেশ উপভোগ করা গেল আয়েশ করে শুয়ে শুয়ে। পরপর 3 দিন আকাশ এত মেঘলা হয়ে রইল যে রোদের নামগন্ধ দেখা গেল না। কাকামণির রাগের পরিমাণও ক্রমে বেড়েই চলল। কিন্তু 4 জুলাই সানন্দে কাকামণি সুপ্রভাতকে স্বাগত জানালেন। সূর্যের সোনালী রোদে সকালবেলাতেই চারিদিক ঝলমল করে উঠল। আস্তে আস্তে দুপুর হলো, সঙ্গে সঙ্গে রোদের রঙও উজ্জ্বল হতে লাগলো আবার। তারপর এক সময় স্কার্টারিসের ছায়া ক্রমশ সরে এসে পড়লো একটি জ্বালামুখের উপর। সঙ্গে সঙ্গে আনন্দে কাকামণি সেই বুড়ো বয়সেই দস্তুর মতো নৃত্য শুরু করে দিলেন। চেঁচামেচি করে আমাদের প্রস্তুত হতে বললেন। পৃথিবীর অন্দর মহলে রওনা হতে হবে এবার। সে কি খুব সহজ কথা? হান্স যেন প্রস্তুত হয়েই ছিল, উঠে দাঁড়িয়ে পা বাড়ালো। সে বলল, চলুন। তখন বেলা 1টা বেজেছে। পাথরের খাঁজ কাটা সিঁড়ি দিয়ে পাতালের দিকে আমাদের অবতরণ শুরু হলো। পাথরের খাঁজ কাটা সিঁড়ি দিয়ে পাতালের দিকে নামতে লাগলাম আমরা। ক্রেটারের পরিধি ক্রমশ বেড়ে গিয়েছে। 100-3 ফুট হবে হয়তো খানিক নিচে। আর সেই নিচে আছে পাতাল ছায়া অন্ধকার। গহ্বরে যতটুকু দেখা গেল তাতেই মনে হলো এর পাঁচিল সোজাসুজি নিচে নেমে গেছে, হয়তো অতি সরল রেখায়। অবশ্য পাঁচিলের গায়ে মাঝে মাঝে এমন ভাবে খাজের মতো পাথর বেরিয়েছিল যে তাতে আমাদের সিঁড়ির কাজ হয়ে গেল। উপরে যদি কোথাও বড় একটা দড়ি বাঁধা যেত তবে সহজেই সেই দড়ির সিঁড়ি বেয়ে নিচে নামা যেত, কিন্তু তার জন্য বড় বড় দড়ির দরকার।
তত বড় দড়ি কি আমাদের আছে? কাকামণি বললেন, এর জন্যে এত ভাবনা তোর? 400 ফুট লম্বা একটা দড়ি নিয়ে তার ঠিক মাঝখানটা পাঁচিলের গায়ে একটা পাথরের সঙ্গে 2-3 পাক জড়িয়ে দিলেন উনি। বুঝতে পারলাম যে 2 হাতে দড়ির 2 প্রান্ত ধরে সিঁড়ির বেয়ে নামতে হবে। 200 ফুট নেমে দড়ির এক প্রান্ত ধরে টানলেই দড়ি উপর থেকে খুলে আসবে। তখন ওইভাবেই দড়ির সাহায্যে সহজেই আরো নিচে নামা যাবে। এই বন্দোবস্তই ভালো হলো, কি বলিস? কিন্তু সমস্যা হলো মালপত্রের অবস্থা কি করা যায়? যতটুকু সম্ভব আমাদের সঙ্গে করে নিতে হবে, বিশেষ করে যেসব জিনিস একটুতেই ভেঙে যেতে পারে। তুমি নাও কিছু যন্ত্রপাতি আর খাবার দাবার। হাজেল, তোর কাছে গুলি বারুদ আর কিছু খাবার থাক, বাকি খাবার যন্ত্রপাতি আমি নিচ্ছি। বললাম, তা না হয় নেওয়া গেল, কিন্তু বিছানাপত্র, কাপড় চোপড় আর অন্য সব জিনিসের কি হবে? কাকামণি জানালেন, সেজন্য ঘাবড়াতে হবে না তোকে, তারা আপনি আমাদের সঙ্গে যাবে। এই বলে বাকি জিনিসপত্র একসঙ্গে খুব ভালো করে বেঁধে কাকামণি গহ্বরের মধ্যে ছুঁড়ে ফেললেন। শো করে বান্ডিলটা নিচে নেমে গেল। যতক্ষণ দেখা গেল কাকামণি সেটার দিকে তাকিয়ে রইলেন। তারপর নির্বিকার গলায় বললেন, চল এবার নামা যাক। আর দ্বিরুক্তি না করে মরিয়া হয়ে পাতালের দিকে নেমে চললাম। সবচেয়ে আগে হান্স, তারপর কাকামণি এবং সবশেষে আমি। একের পর এক 3 জনের দড়ি ধরে ধরে নামতে লাগলাম। আলগা পাড়গুলি পায়ের আঘাতে ঝুরঝুর করে নিচে পড়তে লাগলো। আধ ঘন্টা নামবার পর দড়ির শেষ প্রান্তে পৌঁছে একটা প্রশস্ত চত্বরের মতো দেখা গেল। সেখানেই থামলাম আমরা। টান দিয়ে উপর থেকে দড়িটা খুলে দিলেন কাকামণি। আবার দড়ি বাঁধা হলো 3-4 পাক দিয়ে। আবার নিচের দিকে নেমে চললাম। আমি তখন নিজেকে সামলাতে এতই ব্যস্ত ছিলাম যে শিলাস্তরের বিন্যাসের দিকে নজর দেওয়ার মতো অবসর ছিল না। এমন পাগল ভূতত্ত্ববিদ কে আছে যে এই অবস্থায়ও চারিদিককার শিলাস্তরের নানান লক্ষণ খেয়াল করতে করতে নামতে পারে? কাকামণি কিন্তু শিলাস্তরের বিন্যাস করতে করতেই নামতে লাগলেন। তার রকম সকম দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো মিউজিয়ামে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ একবার কাকামণি আমায় বললেন, যতই নামছি নিচের দিকে ততই নিঃসন্দেহ হচ্ছে। এই আগ্নেয়গিরি শিলাস্তরের বিন্যাস দেখে মনে হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে খুব বেশি উত্তাপ নেই। দেখছিস নে, এখন আমরা যে শিলাস্তরের মধ্যে দিয়ে চলেছি তাই হলো পাথরের আদিম অবস্থা। ধাতব পদার্থের গায়ে জল হাওয়া লেগে তখন যে রাসায়নিক পরিবর্তন ঘটেছিল এখনো তার চিহ্ন পাথরের গায়ে বর্তমান। তুই ভালো করে নজর রাখলে বুঝতে পারবি। আমি কোনো কথা বললাম না। দড়ি ধরে কোনো মতে টাল সামলিয়ে নামতে লাগলাম শুধু। ইতিমধ্যে গহ্বর ক্রমশ সংকীর্ণ হয়ে আসছিল, গাঢ় হচ্ছিল অন্ধকার। আলগা পাথরের টুকরোগুলি ক্রমশ আরো জোরে নিচে পড়তে লাগলো, আর তাদের নিচে পড়ার শব্দ ক্রমেই গভীর থেকে গভীরতর হয়ে উঠতে লাগলো। প্রায় 2800 ফুট নামবার পর কাকামণি যখন জানালেন যে আমাদের পথ আপাতত এখানেই শেষ হয়ে গেছে, তখন রাত দুপুর হয়ে গেছে। নিচে যাওয়ার নতুন পথ আবিষ্কার করা এই রাত্রিরে মোটেই সহজ ব্যাপার নয় বলে আমরা রাত কাটাবার উদ্যোগে ব্যস্ত হয়ে পড়লাম। সহজেই একটি প্রশস্ত সমতল ভূমি পাওয়া গেল। আমাদের শোয়া বসার কোনো অসুবিধে হলো না। কিছু খেয়ে নিয়ে কোনো রকমে শুয়ে পড়লাম আমরা। চারিদিক নিস্তব্ধ, চারিদিক অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আকাশ পাতাল কত কি যে ভাবতে লাগলাম তার ইয়ত্তা নেই। ঘুম যখন ভাঙলো তখন বেলা 8টা। মৃদু সূর্যরশ্মির সরু একটি রেখা এসে পড়েছিল আমাদের পাশে। আমার ঘুম ভেঙেছে দেখে কাকামণি হেসে বললেন, কিরে, কেমন লাগছে তোর? কাল রাত্রির মতো এমন শান্তিতে ঘুমিয়েছিস আর কখনো? গাড়ি ঘোড়ার গোলমাল নেই, লোকজনের শোরগোল নেই, কিরকম নিস্তব্ধ চারিদিকে দেখেছিস? এত নিস্তব্ধ বলেই তো ভয় করছে বেশি। কাকামণি হেসে উঠলেন, এখনই ভয় করছে তোর? এরই মধ্যে? এখনো তো প্রচুর পথ বাকি। সত্যি কথা বলতে গেলে আমরা তো এখনো পৃথিবীর অন্তঃপুরে প্রবেশই করিনি, ঠিক সমুদ্রের সমতলে আছি। অবাক হয়ে বললাম, সে কি করে হয়? আবার কাকামণির হাসির শব্দ শোনা গেল। এই ব্যারোমিটারটা দেখ,
ভূপৃষ্ঠের মতো এখানেও চাপ সমান। যখন ব্যারোমিটারে বাতাসের চাপ মাপা যাবে না, ম্যানোমিটারে মাপতে হবে, তখন বোঝা যাবে যে আমরা সত্যি সত্যি পৃথিবীর অন্দরমহলে প্রবেশ করেছি। হঠাৎ একটা গুরুতর প্রশ্ন জেগে উঠল মনে। কিন্তু কাকামণি, পৃথিবীতে যে পরিমাণ বাতাসের চাপ সহ্য করা আমাদের অভ্যাস, এখানে তার চেয়ে বেশি চাপ হলে সহ্য করা তো যাবে না। নিশ্চিন্ত গলায় কাকামণি বললেন, আমরা তো খুব আস্তে আস্তে নামছি। এই হাওয়ায় নিঃশ্বাস নিতে নিতে ক্রমশ আমাদের অভ্যাস হয়ে যাবে। আমরা তো জানি বেলুনে যারা ঘুরে বেড়ায় তাদের উপরের বাতাসের চাপ কত কম, কিন্তু তত তারা সহ্য করে নেয়। তার মানে তুমি বলতে চাইছো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে? হ্যাঁ, আর অভ্যেস হলেই সহজ হয়ে যাবে। কাল যে বান্ডিলটা ফেলে দিয়েছিলাম, এবারে তার খোঁজ নেওয়া যাক। খানিকক্ষণের মধ্যেই হান্স বান্ডিলটা খুঁজে বার করলো। আহার সেরে নিয়ে হান্স আর কাকামণি তাদের টর্চ জ্বালিয়ে নিলেন। তারপর সেই আলোর পথ দেখে পাতালের অন্ধকারের দিকে আমরা সবাই এগিয়ে চললাম। 1229 খ্রিস্টাব্দে স্নেফেলের শেষ অগ্নুদ্গীরণ হয়েছিল। এখনো তার চিহ্ন দেখতে পাওয়া গেল। সেই আগ্নেয় উদ্গার জমাট বেঁধে কঠিন হয়ে গিয়েছিল। টর্চের আলোয় তা জ্বলজ্বল করতে লাগলো। পথ এত গড়ানো যে আমাদের খুব সাবধানে এগোতে হচ্ছিল। মাথার উপরে অসংখ্য কার্যপোলের স্বচ্ছ ফানুস ঝড়ের মতো ঝুলছিল। তাদের গায়ে যেন পরিচ্ছন্ন কাজ বসানো। টর্চের আলোয় ফানুসগুলো ঝলমল করতে লাগলো। ভারী সুন্দর লাগলো দেখতে। লাল, নীল, সবুজ, নানান রঙের সব ফানুস। তাদের উপর আলো পড়ে তৈরি হয়েছে পাতালের রামধনু। অনেক দূর পর্যন্ত এগোলাম সেদিন। উত্তাপ কিন্তু সেই অনুপাতে বেড়েছে বলে মনে হলো না। রাতে খেতে বসে আবিষ্কার করলাম জল কমে এসেছে। আগেও জলের কথা কাকামণিকে অনেকবার জানিয়েছি, কিন্তু ওর মুখে সেই এক কথা। ঝর্ণার জল পাওয়া যাবে পথে, কাজেই ভয় কিসের? কিন্তু এখন যখন দেখতে পেলাম অর্ধেকেরও বেশি জল ফুরিয়ে গেছে, তখন আবার জানালাম ওকে। শুনে কাকামণি বললেন, এত ব্যস্ত হচ্ছিস কেন? ঝর্ণার জল পাওয়া যাবে পথে। যখনই এই অগ্নুদ্গারের দেয়াল ভেদ করব, ঠিক তখনই জলের দেখা মিলবে। এ দেওয়াল কত দূর গেছে তা কি করে বুঝতে পারবে? আমরা যে নিচের দিকে খুব বেশি নামতে পেরেছি তা কিন্তু মনে হচ্ছে না আমার। সমতল ক্ষেত্র দিয়েই বোধহয় চলেছি আমরা, কারণ যত নিচে নামবে ততই তো উত্তাপ বাড়বার কথা। কিন্তু তাপ একটুও বাড়েনি। খুব বেশি হলে আমরা 1100-1200 ফুট নামতে পেরেছি। হো হো করে হেসে উঠলেন কাকামণি। তার ধারণা ভুল। এখন আমরা সমুদ্র তলের চেয়েও 10,000 ফুট নিচে। বলো কি কাকামণি? কাকামণি অঙ্ক কষে তার সিদ্ধান্তের প্রমাণ দিলেন। পরদিন ভোরবেলাতেই আবার আমাদের চলা শুরু হলো। দুপুর বেলায় আমরা দুটি সুড়ঙ্গ পথের মোহনার সামনে এসে থমকে দাঁড়ালাম। দুটি পথই সংকীর্ণ, অন্ধকার এবং অপ্রশস্ত। সেই অন্ধকার সুড়ঙ্গের সামনে দাঁড়িয়ে যদি অনন্তকাল ভাবতাম কোন পথ দিয়ে যাব, তাহলেও পথের সন্ধান পাওয়া যেত না। কাকামণি কিন্তু চট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। বললেন, পূর্ব দিকে সুড়ঙ্গ দিয়ে যাওয়া যাক, কি বলিস? এগোতে এগোতে দেখতে পেলাম ওই সুড়ঙ্গের অবসর্প বেশ কম, আর সামনের দিকে তরুণের পর তরুণ যেন আমাদেরই জন্য উন্মুক্ত হয়ে আছে। মাইল খানেক যেতে না যেতেই তরুণগুলি ক্রমশ ছোট হয়ে আসতে লাগলো। সেই কারণে কোথাও আমাদের মাথা নুইয়ে চলতে হলো, কোথাও বা এগোতে হলো বুকে হেঁটে অতি সন্তর্পণে। উত্তাপ এখনো সহনীয়, তবে এক একবার যখন মনে হচ্ছিল যে এই পথ দিয়ে একদা প্রচন্ড আবেগে তরল আগুনের স্রোত বয়ে গিয়েছিল, তক্ষুনি ভয় শিউরে উঠছিল শরীর। এমনও তো হতে পারে যে এখন কোথাও আবার শুরু হয়েছে দ্রবীভূত আগুনের অসহ্য তাণ্ডব। তার মানেই হলো নিশ্চিত মৃত্যু। কাকামণি কিন্তু নির্বিকার ভাবে এত কষ্ট সহ্য করেও এগিয়ে চললেন। হান্সেরও ঠিক তেমনি বিরামহীন গতি। শুধু আমারই ভারী কষ্ট হচ্ছিল এগোতে। সন্ধ্যের সময় যখন আমরা জিরোবার জন্য থামলাম, তখন হিসেব করে দেখা গেল আমরা মোটে 6 মাইল পথ অতিক্রম করেছি সারাদিনে।
আর নিচের দিকে নেমেছি মাত্র 1/2 মাইল। পরদিন ভোরবেলায় আবার যাত্রা শুরু হলো। কিছু দূর যাওয়ার পর দেখা গেল সুড়ঙ্গ পথ নিচের দিকে না গিয়ে সমতল ক্ষেত্রেই চলেছে। আমার তো মনে হলো আমরা ক্রমশ উপরের দিকে উঠছি। চলতে তখন ভারী ক্লান্তি লাগছিল। আস্তে আস্তে চলছি দেখে কাকামণি অধৈর্য গলায় আমাকে তাড়াতাড়ি হাঁটতে বললেন। অবসন্ন গলায় বললাম, আর যে পারছি নে কাকামণি। পারছিস নে? এমন সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে তোর কষ্ট হচ্ছে? মোটে তো 3 ঘন্টা হয়েছে রওনা হয়েছি। আমার পা ভেঙে আসছে কাকামণি। উপরে ওঠা তো সহজ ব্যাপার নয়। কি সর্বনাশ! তুই পাগল হয়ে গেলি নাকি? কোনটা উঁচু কোনটা নিচু তাও জানিস নে? চল চল। কাকামণি তর্জনী সংকটের সামনের পথ দেখিয়ে দিলেন। আর কোনো দ্বিরুক্তি না করে মরিয়া হয়ে এগোতে লাগলাম। দুপুর বেলায় দেখি শহরের প্রাচীর অন্যরকম রূপ নিয়েছে। আমাদের হাতের আলোয় আর তেমন উজ্জ্বল দেখাচ্ছে না। লক্ষ্য করে দেখি এবার আর অগ্নুদ্গারে গঠিত নয়, পাষাণময় পাথরে চারিদিক ঢাকা। খানিকক্ষণ বাদেই দেখি চূর্ণ পলে আর প্লেট পাথরে ছাওয়া চারিদিক। গ্রন্থি প্রান্তরের প্রাচীর পেছনে পড়ে রয়েছে। আমাকে বিস্ময়ে অর্ধস্ফুট চিৎকার করতে দেখে কাকামণি শুধলেন, ব্যাপার কি? দেখো কাকামণি, আমরা কোথায় এসে পৌঁছেছি। যে যুগে পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল, প্রথম উদ্ভিদ দেখা দিয়েছিল, আমরা এখন সৃষ্টির সেই পরিবেশে এসে উপস্থিত হয়েছি। প্রাচীরের গায়ে আলো ফেলে দেখালাম ওকে। কাকামণি কিন্তু একটু অবাক হলেন না, নীরবে এগিয়ে চললেন। তবে কি আমারই ভুল হলো? হয়তো। কিন্তু আমার সিদ্ধান্ত যদি ঠিক হয়ে থাকে, তবে প্রাচীন যুগের উদ্ভিদ জগতের কিছু না কিছু চিহ্ন নিশ্চয়ই পাওয়া যাবে। আমি তারই অপেক্ষায় রইলাম। অল্পক্ষণের মধ্যেই লক্ষ্য করলাম আমরা বালির ওপর দিয়ে চলেছি। এখানে নদী নেই, সমুদ্রও নেই। তবে বালি এলো কোত্থেকে? এটা হলে উদ্ভিদের ধ্বংসাবশেষ ছাড়া অন্য কিছু না। আর একটু পরেই প্রাচীরের গায়েও উদ্ভিদ জগতের অভ্রান্ত চিহ্ন দেখা গেল। কাকামণি কিন্তু তবুও এগিয়ে চললেন। দেখে আর সহ্য হলো না। একটা ঝিনুক কুড়িয়ে কাকামণির হাতে দিয়ে বললাম, এই দেখো কাকামণি, ট্রিলোবাইট জাতের ঝিনুক। এ দেখেও কি মনে হয় না যে আমরা পথ হারিয়েছি? অকম্পিত স্বরে আমার কথাটা শেষ করলেন কাকামণি। তারপর বললেন, পথ তো অনেকক্ষণ হলো হারিয়েছি। গ্রন্থির প্রকার আর অগ্নুদ্গারের প্রাচীর ছাড়িয়ে আসার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি আমরা ঠিক পথে আসছি না। কিন্তু এই পথটাও যে পাতালে যায়নি তারই বা প্রমাণ কি? এর শেষ না দেখে কি ফিরতে পারি? অবাক গলায় বললাম, তুমি তবে পথের শেষ না দেখে ফিরবে না? ওদিকে যে আমাদের জল ফুরিয়ে এলো। তাতে কি হয়েছে? নির্বিকার স্বরে কাকামণি বললেন, অল্প অল্প করে খেতে হবে আর কি। শুনছিলেন জুল ভার্ন রচিত জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থের প্রথম পর্ব। কথক বা একজেলের ভূমিকায় অয়ন, অধ্যাপক লিডেনকের ভূমিকায় নিলয়, মার্থার ভূমিকায় অয়ন্তিকা, গ্রোবেনের ভূমিকায় প্রান্তিকা, ফ্রিডরিকসনের ভূমিকায় দীপঙ্কর, হান্স বিল্কের ভূমিকায় অঙ্কিত। গল্পের দ্বিতীয় পর্ব পরবর্তী সপ্তাহে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে গল্পের অন্তিম পর্বে। বিদায়।